ফ্লোচার্ট এবং অ্যালগরিদম পড়ছি, রাইট? গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম একটু যদি রিভিউ করি। গত ক্লাসে আমরা সিম্পল, মানে গত ক্লাসে না, গত দুই ক্লাসে লেকচার 2 এবং লেকচার 3 তে আমরা সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট, সিম্পল এবং লিনিয়ার ফ্লোচার্ট শিখেছি এবং লেকচার 3 তে আমরা কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট শিখেছি। সিলেকশন ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি। ফ্লোচার্টের সাথে কিন্তু অ্যালগরিদম আমরা শিখছি, রাইট? অ্যালগরিদম থেকেই তো পরে আমরা ফ্লোচার্ট লিখতাম। এরপরে আমি গত ক্লাসে বলছিলাম যে আজকে আমরা লুপ ফ্লোচার্ট শিখব, বাট আজকে আমরা লুপ ফ্লোচার্টে যাব না। আমাদের যে সিম্পল এবং কন্ডিশনাল এই দুইটা ফ্লোচার্ট এবং দুইটা অ্যালগরিদম আমরা শিখছি, তো এদের রিলেটেড সি প্রোগ্রামিংও কিন্তু আমাদের শিখতে হবে। তো একসাথে সব ফ্লোচার্ট শেষ করে তারপরে কোডিংয়ে যাওয়ার চাইতে আমরা যেই দুইটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম অলরেডি কভার করছি, যেমন এই যে সিম্পল এবং লিনিয়ার ফ্লোচার্ট এবং কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট, এই রিলেটেড ফ্লোচার্টের যে সমস্যাগুলো ছিল এদেরও তো কোডিং লিখতে বলবে প্রশ্নে, কিন্তু আমরা যেই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমগুলো শিখছি ওই প্রবলেমগুলো নিয়ে তোমাকে বলবে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা প্রোগ্রাম লিখো বা কোডিং করো এই সেই। তো আমরা লুপ ফ্লোচার্টে যাওয়ার আগে যেই দুইটা ফ্লোচার্ট শিখছি ওই দুইটার কোডিং নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। যদিও আজকে আলোচনা শেষ হবে না, আজকে এবং আরও 2 ক্লাসে মানে 3 ক্লাসে আমরা সিম্পল এবং কন্ডিশনাল ফ্লোচার্ট বা কন্ডিশনাল প্রবলেমগুলোর যে রিলেটেড সি প্রোগ্রামিং আছে সেটা শিখব। তারপরে আমরা লুপ ফ্লোচার্ট একবারে লুপ ফ্লোচার্টের অ্যালগরিদম শিখবো, ফ্লোচার্ট শিখবো এবং রিলেটেড সি কোডিং বা প্রোগ্রামিংও শিখে ফেলবো হয়তো 2 ক্লাসে, মানে আগামী 4-5 ক্লাসের মধ্যে আমাদের হয়ে যাবে আশা করতেছি। তো আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলো আগে দেখব। ধরো আমরা যখন একটা কোডিং করব বা সি প্রোগ্রামিং ভাষায় আমরা একটা প্রোগ্রাম লিখবো, তো একটা নতুন আমরা ভাষা শিখতেছি। দেখো, সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে একটা নতুন ভাষা যেটা আমরা আগে থেকে জানি না, এটা তো মানুষের মুখের ভাষা না। তো একটা নতুন ভাষা যদি আমরা শিখতে চাই, যে ভাষায় আমরা কম্পিউটারকে প্রোগ্রাম লিখে একটা কম্পিউটারকে দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করাবো, তো আগে সেই ভাষার স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। তো আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু স্ট্রাকচার সম্পর্কে জানবো এবং একদম পরিশেষে আজকে দুইটা কোড বা দুইটা সি প্রোগ্রামিং লিখেও দেখাবো, যে স্ট্রাকচারগুলো শিখবো সেগুলো দিয়ে আমরা কিভাবে খুব সহজে একটা সি প্রোগ্রামিং লিখতে পারি সেটা সম্পর্কে জানবো। তাহলে চলো প্রথমেই শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং বা সি, শুধু আমি যদি বলি সি, সি হচ্ছে একটা তৃতীয় প্রজন্মের ভাষা। মনে আছে, সি ছিল একটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একদম প্রথম ক্লাসে আমরা একদম প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত 5টা ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। এর মধ্যে সি বা সি ভাষা হচ্ছে একটা থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের ভাষা, রাইট? এখন এই ভাষাটার আরেকটা নাম কি ছিল মনে আছে? এই ভাষার আরেকটা নাম ছিল কম্পাইলড ভাষা। মনে করে দেখো, প্রথম ক্লাসে পড়াইছিলাম এই ভাষার আরেকটা নাম ছিল কম্পাইলড ভাষা। কেন কেন এইখানে এটার নাম কম্পাইলড ভাষা হয়েছিল মনে আছে? দুইটা টাইপের ভাষা শিখছিলাম, একটা ছিল কম্পাইলড, একটা ছিল ইন্টারপ্রিটেড। একটা ছিল কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, একটা ছিল ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। মনে থাকার কথা যারা প্রথম ক্লাস পড়ছো। তো কম্পাইলড ভাষা নাম হওয়ার কারণ হয়েছে এখানে অনুবাদক প্রোগ্রাম হিসেবে, সি ল্যাঙ্গুয়েজে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার ইউজ করা হয়, কম্পাইলার ইউজ করা হয়। অনুবাদক প্রোগ্রাম হিসেবে বা অনুবাদক হিসেবে কম্পাইলার ইউজ করা হয়। তুমি যখন একটা প্রোগ্রাম সি ভাষায় লিখবা, সেটা তো কম্পিউটার বুঝতে পারে না, তাই না? ধরো তুমি সি প্রোগ্রামিংয়ে যে প্রোগ্রামটা লিখছো সেটা তো কম্পিউটার দেখলে বুঝতে পারবে না, কারণ কম্পিউটারের নিজের ভাষা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা বাইনারি ভাষা। তো কম্পিউটার বাইনারি ভাষা ছাড়া তো এই সি প্রোগ্রামিং বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ সে বুঝতে পারবে না। তো কম্পিউটারকে বোঝানোর জন্য অবশ্যই এই ভাষাটাকে কি করতে হবে? অনুবাদ করতে হবে। অনুবাদ করে কম্পিউটারের বোধগম্য ভাষায় বা বাইনারিতে কনভার্ট করতে হবে। সেই কনভার্সনটা কে করে? কম্পাইলার করে। তো যেহেতু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনুবাদক হিসেবে আমরা কম্পাইলার ইউজ করি, যেই কম্পাইলারটা কিনা সে প্রোগ্রামটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করবে, এই জন্যে এই সি প্রোগ্রাম ভাষাটার আরেকটা নাম হচ্ছে কম্পাইলড ভাষা। আশা করি বুঝতে পারছো, সি প্রোগ্রাম ভাষার আরেকটা নাম হচ্ছে কম্পাইলড ভাষা। তো আসলে এখানে মেইন কাজটা কিন্তু করবে কম্পাইলার।
মেইন কাজটা কে করবে? কম্পাইলার। তুমি যেই প্রোগ্রামটা লিখবা সেই প্রোগ্রামটা কম্পাইলার অনুবাদ করে কম্পিউটারকে বোঝাবে বা কম্পিউটারকে বাইনারি ভাষায় কনভার্ট করে দিবে। কাজে তুমি একটা প্রোগ্রাম যদি সি ভাষায় লিখো সেই জিনিসটা আগে বোঝাইতে হবে কম্পাইলারকে। তুমি কিন্তু এই ভাষাটা কম্পিউটারকে বোঝাবা না, তুমি বোঝাবা কম্পাইলারকে। যে কম্পাইলার যদি এটাকে বুঝতে পারে, ধরো তুমি একটা প্রোগ্রাম সি ভাষায় লিখছো, এই জিনিসটা যদি কম্পাইলার বুঝতে পারে তুমি কি লিখছো, তাইলেই তো সে অনুবাদ করে কম্পিউটারকে বলে দিবে, যে বাইনারিতে কনভার্ট করে বলে দিবে এই 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 কাজ করো। কাজে আসলে তুমি যখন একটা প্রোগ্রাম লিখবা সি ভাষায়, তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি চেষ্টা করবা সেই ভাষাটা যেন কম্পাইলার বুঝতে পারে, বা তুমি এমন কিছু লিখবা না যে জিনিসটা কম্পাইলার বুঝতে পারে না। তুমি যদি একটা ভুল কিছু লিখে ফেলো বা এমন একটা কিছু লিখে ফেলো যেটা কম্পাইলার জানে না, তাহলে কিন্তু সেই ভাষাটা রান করবে না। যে তোমার টার্গেট থাকবে এমন একটা ভাষা বা সি ভাষায় প্রোগ্রামটা লেখা এমনভাবে যেন কম্পাইলার সেটা বুঝতে পারে। কম্পাইলার বুঝতে পারলেই সে ঠিক মতো অনুবাদ করে কম্পিউটারকে বাইনারিতে কনভার্ট করে দেবে এবং তখন প্রোগ্রাম রান করবে বা কম্পিউটার তখন বাইনারি ভাষা বুঝতে পারবে। এখন দেখো সি ভাষা বা যে কোনো ভাষায় প্রোগ্রাম যখন লেখা হয়, প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে। প্রোগ্রাম লেখা হয়, আমরা আজকে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারগুলো জানবো, যে কোথায় কি ইউজ করতে হয়, কেমনে কি করতে হয়। যখন তুমি একদম বিষয়টা একটা ভাষার অভ্যন্তরীণ বিষয়গুলো জেনে যাবা, তারপরে তুমি ইচ্ছা মতো ওই ভাষায় প্রোগ্রাম লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন দেখো একটা প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে। তুমি যে সি ভাষায় একটা প্রোগ্রাম লিখবা, তাহলে এই সি ভাষায় প্রোগ্রামটা লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে, ঠিক আছে? তো আমরা প্রথমে চলো কয়েকটা ফাংশনের নাম দেখি, যদিও দেখে হয়তো তুমি বুঝতে পারবা না, বাট পরবর্তীতে আমরা যখন সামনে আগাবো তখন তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। কিছু ফাংশনের সাহায্যে সি প্রোগ্রামিং ভাষার সাহায্যে আমরা বা সি প্রোগ্রামিংয়ে আমরা কিছু ফাংশন ইউজ করে একটা প্রোগ্রাম লিখি। এখন কি কি ফাংশন, ধরো এখানে কি কি ফাংশন হতে পারে? স্ক্যানএফ, প্রিন্টএফ, getch, এগুলো হচ্ছে কিছু ফাংশন। তো তুমি দেখে কিভাবে বুঝবা যে এগুলো ফাংশন? দেখো একটা ফাংশনে অবশ্যই সামনে একটা কিছু নাম থাকবে, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং লাস্টে সেমিকোলন থাকবে। তোমার এখনই এই যে স্ক্যানএফ, প্রিন্টএফ, getch এগুলো কি জানার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো এগুলো হচ্ছে একটা ফাংশন, মানে প্রত্যেকেই এক একটা ফাংশন। এবং একটা ফাংশন চেনার উপায় হচ্ছে, ধরো সামনে যেরকম একটা নাম থাকবে, কিছু একটা নাম থাকবে এবং নামের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অবশ্যই অন্য কিছু লেখা থাকবে, এখানে আমরা সেটা দেখতেছি না। একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ভিতরে যাই লেখা থাকুক না কেন একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং লাস্টে সেমিকোলন থাকবে। দেখো সেমিকোলন তুমি যখনই দেখবা যে একটা লাইন লেখার শেষে সেমিকোলন আছে, একটা লাইন শেষ হলো, ধরো একটা সি প্রোগ্রাম তুমি দেখলা, ওই লাইনের শেষে একটা সেমিকোলন দেওয়া আছে এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তখন তুমি বুঝে যাবা ওটা হচ্ছে একটা কি ফাংশন। তাহলে আমরা চিনে গেলাম ফাংশন কিরকম থাকে। পরবর্তীতে এই ফাংশনটা কোনটার কাজ কি সেটা আমরা পরে দেখব। এখন তুমি যখন কিছু ফাংশন ইউজ করে একটা সি প্রোগ্রাম লিখবা, তাই না? তো এই জিনিসটা তো কম্পাইলারের বুঝতে হবে। আমি আগে বলছিলাম তুমি একটা প্রোগ্রাম এমনভাবে লিখবা যেন সেটা কম্পাইলার বুঝতে পারে। কম্পাইলার বুঝতে পারলেই সে ওইটাকে কনভার্ট করে মেশিন ভাষায় ট্রান্সলেট করে দিবে। এখন ঘটনাটা বুঝছো যে এই যে তুমি ফাংশন ইউজ করে একটা সি প্রোগ্রাম লিখতেছো, তাহলে কম্পাইলার কিভাবে বুঝবে যে কোন ফাংশনের কাজ কি, কোন ফাংশনের কাজ কি সেটা তো কম্পাইলারের বুঝতে হবে, রাইট? তো এই কোন ফাংশনের কাজ কি সেগুলা লেখা থাকে লাইব্রেরিতে, সেগুলা লেখা থাকে লাইব্রেরিতে। এই যে এখানে তিনটা ফাংশন লিখলাম, এরকম তো আরো অসংখ্য ফাংশন আছে। তো কোন ফাংশনটার কাজ কি, তুমি যখন একটা প্রোগ্রামে এই যে স্ক্যানএফ এই ফাংশনটা লিখবা বা getch এই ফাংশনটা লিখবা, সেটা কি মিন করতেছে, সেটা কাজ কি, সেটা কম্পাইলার বুঝতে পারবে লাইব্রেরি ফাংশন দেখে। কারণ এই সবগুলা ফাংশনের কাজ লেখা থাকে লাইব্রেরি ফাংশনে, সবগুলা ফাংশনের কাজ লেখা থাকে লাইব্রেরি ফাংশনে। তোমরা লিখে দিতে পারো প্রত্যেকটা ফাংশনের কাজ, প্রত্যেকটা ফাংশনের কাজ লাইব্রেরি ফাংশনে লেখা থাকে বা লাইব্রেরিতে লেখা থাকে, লাইব্রেরিতে লেখা থাকে। লাস্টের লাইনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে তুমি একটা সি প্রোগ্রামিং এ অনেকগুলো ফাংশন ইউজ করে একটা প্রোগ্রাম লিখবা, তো সেই কোন ফাংশনটার কাজ কি সেগুলো লেখা থাকে লাইব্রেরি ফাংশনে। তাহলে এখানে দেখো আমরা অসংখ্য ফাংশন ইউজ করব, তা লাইব্রেরি ফাংশনে অসংখ্য ডেটা থাকবে। ডেটা বলতে কোন ফাংশনটা কি, অসংখ্য জিনিস লাইব্রেরি ফাংশনে আছে। ধরো 1000টা
আরও অনেক বেশি, মানে এই ফাংশনের তো শেষ নাই, ধরো অসংখ্য ফাংশন আছে, সকল ফাংশনের কাজ লেখা আছে লাইব্রেরি ফাংশনে। বাট আমরা যখন একটা প্রোগ্রাম লিখবো, আমরা তো আর হাজার হাজার, মানে একটা ছোট বা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে ছোট কি বলে সুন্দর সুন্দর ছোট ছোট প্রোগ্রামগুলো আছে, এখানে তো আমরা একসাথে অসংখ্য ফাংশন নিয়ে কাজ করবো না, আমরা কিছু স্পেসিফিক ফাংশন নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে একটা প্রোগ্রাম যখন লিখব, সেই প্রোগ্রামে কি কি ফাংশন আছে সেটা যেন কম্পাইলার দেখেই বুঝতে পারে। ধরো তুমি একটা প্রোগ্রাম লিখলা, সেই প্রোগ্রামে কি কি ফাংশন তুমি ইউজ করবে এটা তো তুমি জানো। তুমি একটা কাজ করতে গেলে তুমি কোন কোন ফাংশন এখানে লাগবে এটা তো তুমি জানাই থাকবে। তো তুমি প্রথমেই কম্পাইলারকে বুঝাই দিতে হবে বা কম্পাইলারকে এটা জানাই দিতে হবে আমি এখানে কোন কোন ফাংশন ইউজ করতেছি। তো এটা যদি কম্পাইলার জেনে যায়, তখন সে ওই লাইব্রেরি ফাংশন থেকে শুধুমাত্র সেই ফাংশনের কাজগুলো খুঁজে জেনে নিলেই তার হয়ে যাচ্ছে। ধরো তুমি একটা ফাংশনে বা একটা প্রোগ্রামে এই তিনটা ফাংশন, ধরো যে এই তিনটা ফাংশনই তুমি ইউজ করবা, তাহলে তুমি যদি এই কম্পাইলারকে বা একটা প্রোগ্রামে আগে থেকেই বলে দেও যে এখানে আমরা কোন কোন ফাংশন নিচ্ছি, সেটা যদি কম্পাইলার আগে থেকেই জেনে যায়, তাহলে সে লাইব্রেরি ফাংশন থেকে এই ফাংশনগুলোর কাজ ইজিলি খুঁজে বের করতে পারবে। আর তুমি যদি বলে না দেও, তাহলে সে এত এত ফাংশনের মধ্যে আমরা যেই ফাংশনটা নিয়ে প্রোগ্রাম লিখতেছি সেটার কাজ ইজিলি খুঁজে বের করতে পারবে না। এই জন্যে আমরা যেই ফাংশনগুলো নিয়ে কাজ করব, সেই ফাংশনগুলা লাইব্রেরি ফাংশনের কোথায় আছে সেইটাকে ডিক্লেয়ার করে দেওয়ার জন্য আমরা ইউজ করব হেডার ফাইল। এটাকে বলা হয় হেডার ফাইল। বিষয়টা বুঝছো? আমরা প্রোগ্রামের শুরুতেই কিছু, এটা কি দেখা যাচ্ছে লেখাটা? আচ্ছা দাঁড়াও, আমি একটু ক্যামেরাটা ঘুরাই দিই, তাহলে দেখা যাবে। হ্যাঁ, আমরা যখন একটা প্রোগ্রাম লিখব, তো প্রোগ্রামের শুরুতেই কম্পাইলার যেন বুঝতে পারে আমরা প্রোগ্রামে কি কি ফাংশন ব্যবহার করতেছি এবং সেই ফাংশনগুলোর কাজ কি কি, সেজন্য সহজেই খুঁজে বের করতে পারে এই লাইব্রেরি ফাংশনগুলোর মধ্য থেকে। এই জন্য প্রোগ্রামের শুরুতেই আমরা একটা হেডার ফাইল ডিক্লেয়ার করে দিব, যেই হেডার ফাইলটা দেখে ওই কম্পাইলার ইজিলি বুঝে যাবে কোন ফাংশনটার কাজ কি। সে যদি না বুঝতে পারে তাহলে তো সে অনুবাদ করতে পারবে না। যাদের এখনো ক্লিয়ার হইতেছে না, টেনশন করার কোনো কারণ নাই। আমরা যখন আস্তে ধীরে প্রোগ্রাম লিখতে থাকবো, এই হেডার ফাইল দেখলে তোমরা চিনতে পারো, কোনো অসুবিধা নাই। এখন আমরা দেখব যে হেডার ফাইল দেখতে কিরকম হয় বা হেডার ফাইল আমরা কিভাবে চিনবো। দেখো, টেনশনের কোনো কারণ নাই, আস্তে ধীরে বুঝো, লাস্টে আমরা যখন যাব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু একদম শেষে ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। তো আমরা প্রথমে আমরা হেডার ফাইল দেখে নিব। দেখো, একটা হেডার ফাইল যখন তুমি ডিক্লেয়ার করবা, একটা প্রোগ্রাম যখন তুমি শুরুতে ডিক্লেয়ার করবা, একদম হেডার ফাইলগুলা, একটা প্রোগ্রাম শুরুতে আগে তোমাকে হেডার ফাইল বলে দিতে হবে। কেন বলে দিতে হবে? কম্পাইলার যেন বুঝতে পারে এই প্রোগ্রামটাতে কি কি ফাংশন ইউজ করা হচ্ছে এবং সেগুলোর কাজ কি কি। সে যদি কাজ না জানতে পারে তাইলে কিন্তু সে কম্পাইল করতে পারবে না বা অনুবাদ করতে পারবে না। তো তুমি দেখবা তোমাদের বইয়ে একটা প্রোগ্রাম লেখার শুরুতে সবসময় প্রথমে একটা হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লেখা থাকে। বানান ভুল লিখে ফেলছি। হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড, তারপরে এরকম চিহ্ন দিয়ে stdio.h। এই যে এটা হচ্ছে একটা হেডার ফাইল। দেখো, এটা হচ্ছে একটা হেডার ফাইল। অথবা অনেক সময় এরকম থাকে ইনক্লুড conio.h। এই যে এই দুইটা হচ্ছে দুইটা হেডার ফাইল। আরো অনেক হেডার ফাইল আছে, বাট আমরা ধীরে সুস্থে শিখবো যে এগুলো আমরা কিভাবে চিনবো, কখন কোনটা ইউজ করব। এই যে একটা হ্যাশট্যাগ দিয়ে তুমি যখন এই ইনক্লুড লিখতেছো, এখানে ইনক্লুড জিনিসটা কি? দেখো, হ্যাশট্যাগ দিয়ে তুমি যখন ইনক্লুড লিখবা, তখন কম্পাইলার এটা দেখে বুঝতে পারবে যে এই ইনক্লুডের পরে তুমি একটা হেডার ফাইল ডিক্লেয়ার করছো। ইনক্লুডের পরে একটা কম্পাইলার যখন দেখবে যে হ্যাশট্যাগ দিয়ে তুমি ইনক্লুড লিখছো, সে তখন বুঝতে পারবে এই ইনক্লুডের পরে তুমি যেটা লিখছো, এই যে এখানে দেখো stdio.h, এই যে এইটা হচ্ছে একটা হেডার ফাইল, এবং এই যে সামনে ইনক্লুড হ্যাশট্যাগ দিয়ে তুমি ইনক্লুড লিখছো, এটা দেখে কম্পাইলার বুঝতে পারবে যে এই জিনিসটা হচ্ছে একটা হেডার ফাইল। মানে হ্যাশট্যাগ ইনক্লুডের পরে যা থাকবে সেটা হচ্ছে একটা হেডার ফাইল। তার মানে আমরা এই প্রোগ্রামে যেই ফাংশনগুলো ইউজ করব, সেই ফাংশনগুলার
মানে সবগুলা অথবা এই ফাংশনগুলোর কয়েকটা এই stdio.h এই হেডার ফাইলে সেই ফাংশনগুলোর কাজ লেখা আছে লাইব্রেরি ফাংশনে, তখন ওই কম্পাইলার বুঝতে পারবে যে ওই ফাংশনটার কাজ কি। সে জাস্ট এই stdio.h এই হেডার ফাইল থেকে ওই ফাংশনের কাজটা জেনে নিবে। তো তুমি এখন বলতে পারো যে এখানে stdio.h এটা কি স্টুডিও? এটা কিন্তু স্টুডিও না। দেখো অনেকে এটাকে পরে স্টুডিও, এটা কিন্তু আসলে স্টুডিও না। এটার মানে হচ্ছে দেখো std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, i মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড, ইনপুট, আউটপুট এই তিনটা থেকে নাম আসছে stdio। দেখো stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, ইনপুট, আউটপুট। ওর আরেকটা যে এখানে আছে কোনীয়, দেখো আরেকটা আছে এখানে কি কোনীয়, এটাও একটা হেডার ফাইল, এটাও একটা হেডার ফাইল কোনীয়। কোনীয় কোনীয় মানে হচ্ছে কনসোল, con মানে হচ্ছে কনসোল, console বানান কি ঠিক আছে? কনসোল এইভাবেই তো বানান মেবি, হ্যাঁ কনসোল ঠিক আছে। তারপরে এখানে i মানে হচ্ছে ইনপুট, i মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট। দেখো সবার কাছে অনেকের কাছে এটা কঠিন লাগতে পারে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, একটু পরে এই জিনিসগুলো কঠিন লাগবে না। একটা নতুন ভাষা তুমি যখন শিখতে যাবা, সেটা যে কোনো ভাষাই হোক, তোমার কাছে প্রথমে একটু কঠিন লাগতে পারে, বাট জিনিসটা যখন তুমি একটু বুঝতে পারবা, ডিপে যাবা, তখন তোমার কাছে সহজ হয়ে যাবে। তো দেখো এই যে হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে তুমি যখন কিছু একটা এই যে এইরকম এই গ্রেটার দেন লেস দেন চিহ্নের মধ্যে লিখবা, তখন কম্পাইলার বুঝতে পারবে যে এই দুইটা জিনিস হচ্ছে দুইটা হেডার ফাইল। এটা একটা হেডার ফাইল, এইটা একটা হেডার ফাইল, এইটাও একটা হেডার ফাইল, হেডার ফাইল। এবং হেডার ফাইলে এই যে .h থাকবে, stdio.h, conio বা conio .h এই কনক্লুশনটা থাকলে এটা আমরা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে হেডার ফাইল। যখন .h এই কনক্লুশনটা থাকবে, তখনই আমরা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে একটা হেডার ফাইল। আস্তে ধীরে আমরা ভিতরে যাব, কেউ ভয় পায়ও না, এই নামগুলা দেখে কেউ ভয় পায়ও না, আমরা ধীরে ধীরে ভিতরে গিয়ে সবকিছু শিখবো। হ্যাঁ, কেউ এগুলা দেখে ভয় পায়ও না যে এগুলা কোত্থেকে কি আসতেছে, টেনশন করার কোনোই কারণ নাই, ধীরে সুস্থে আমরা সবকিছুই জানতে পারবো। এখন প্রথমে দেখো এই যে stdio.h এটা একটা হেডার ফাইল, আর সামনে কি লিখতে হবে, এইটা যে হেডার ফাইল আমরা না দেখে বুঝতেছি, এখানে .h আছে বা এই যে গ্রেটার দেন লেস দেন চিহ্নের মধ্যে আছে, বাট কম্পাইলার তো বুঝতে পারবে না। কম্পাইলার যেন বুঝতে পারে এই জন্য সামনে ইনক্লুড, হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড দিলে কম্পাইলার বুঝতে পারবে যে তাকে এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, তাইলে সে বুঝতে পারবে আমরা পরবর্তীতে কোন ফাংশনগুলো ইউজ করছি, সেই ফাংশনগুলোর কাজ কি। এখন দেখো এই যে stdio.h একটা হেডার ফাইল, এই হেডার ফাইল stdio.h এই হেডার ফাইলে মোট 4টি ফাংশনের কাজ লেখা থাকে, 4টি ফাংশনের কাজ লেখা থাকে। যারা প্রথম থেকে ক্লাসটা পড়তেছো তারা জানো, আমি প্রথমেই বলে নিছিলাম হেডার ফাইলের মাধ্যমে একটা কম্পাইলার একটা ফাংশনের কাজ কি, একটা প্রোগ্রামে আমরা যে ফাংশনটা ইউজ করতেছি সেই ফাংশনটার কাজ কি সেটা কম্পাইলার বুঝতে পারবে। তো এই যে stdio.h এই হেডার ফাইলে মোট 4টি ফাংশনের কাজ লেখা থাকে। তো এই 4টি ফাংশন কি কি? একটা হচ্ছে scanf, বলছিলাম যে ফাংশন মানেই হচ্ছে একটা সামনে কিছু একটা লেখা থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, সেমিকোলন থাকবে, এগুলা সম্পর্কে আমরা আরো ডিটেল পড়ব, কোন ফাংশন কখন ইউজ করব সবই পড়ব। খালি একটু ধীরে সুস্থে সিরিয়ালি আগাইতে থাকি, প্রথমে না বুঝলে টেনশন করার কোনো কারণ নেই। scanf এটা একটা ফাংশন, এই ফাংশনের কাজ লেখা থাকে এই হেডার ফাইলে। কাজেই তুমি যদি কোনো একটা প্রোগ্রামে এই ফাংশনটা ইউজ করো, অবশ্যই তোমাকে হেডার ফাইল মানে একদম প্রোগ্রামের শুরুতে তোমাকে লিখতে হবে ইনক্লুড stdio.h। যদি এটা তুমি না লিখো তাহলে কম্পাইলার কিন্তু এই ফাংশনের কাজ কি সে বুঝবেই না। তো সে যদি না বুঝে সে অনুবাদ করবে কেমনে? তো এইটা হচ্ছে একটা ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে printf, scanf, printf, এরপরে হচ্ছে getS, এরপরে হচ্ছে
সবাই আগে লিখো, সিরিয়ালি লিখো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো না বুঝতে পারলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু পরেই বা আজকে ক্লাস শেষে বা আগামী ক্লাস পরে জিনিসগুলো ক্লিয়ার হবে, খালি একটু বিশ্বাস থেকে লিখো। এই যে 4টা ফাংশন, এই 4টা ফাংশন তুমি যদি কোনো প্রোগ্রামে লিখো, তাহলে এই 4টা ফাংশনের কাজ কি? এই কাজগুলো লেখা থাকে এই stdio.h এই হেডার ফাংশনে। তো তুমি যদি কোনো প্রোগ্রামে এই 4টা ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশন ইউজ করো, অবশ্যই প্রোগ্রামের শুরুতে তোমাকে এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, নাইলে কিন্তু কম্পাইলার বুঝতে পারবে না এগুলোর কাজ কি। ঘটনা ক্লিয়ার? ঘটনা কি ক্লিয়ার? এখন অনেকে বলতে পারো এখানে এফ মানে ফাংশন বুঝলাম, স্ক্যানএফ, প্রিন্টএফ, এস মানে কি? এখানে এস মানে হচ্ছে স্ট্রিং, এস মানে হচ্ছে স্ট্রিং, string, স্ট্রিং। স্ট্রিং কি এটাও আমরা একটু পরেই শিখবো। এখানে এস মানে হচ্ছে স্ট্রিং এবং স্ট্রিং কি জিনিস একটু পরেই আমরা শিখবো, ঠিক আছে? তো এটা ছিল একটা হেডার ফাইল stdio.h, stdio.h এগুলো হচ্ছে হেডার ফাইল। আমরা উপরে লিখে রাখি, আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি হেডার ফাইল, হেডার ফাইল। হেডার নাম শুনেই তো বোঝা যাচ্ছে, হেডার মানে একদম প্রথমেই ডিক্লেয়ার করতে হবে। হেডার মানে কি? একদম সবার উপরে বলে দিতে হবে। এই যে তুমি যখন একটা জিনিস লিখো, অবশ্যই উপরে একটা শিরোনাম লিখো। ধরো একটা রচনা লিখতেছো, উপরে একটা শিরোনাম থাকবে, তাই না? যেটা দেখে আমি বুঝতে পারবো যে পরবর্তী এই পুরা জিনিসটা কিসের উপর লিখা। তো তুমি যদি একটা হেডার ফাইল বা 2টা হেডার ফাইল একটা প্রোগ্রামের উপর লিখে দেও, তাইলে কম্পাইলার দেখে বুঝতে পারবে ভিতরে ফাংশনগুলো যে ইউজ করছো, সেই ফাংশনগুলো কি কি ফাংশন, সেগুলোর কাজ কি কি। যেমন তুমি যে একটা রচনা লিখো, গরুর রচনা, তো গরুর রচনার ভিতরে তো অবশ্যই তুমি ছাগল নিয়ে লিখবা না। তো একটা হেডার ফাইল তুমি যখন উপরে বলে দিবা যে stdio.h, তখন সে বুঝবে এই যে ভিতরে যে ফাংশনগুলো আছে, অবশ্যই সেখানে এই 4টা ফাংশনের কোনো একটা আছে। তো এই 4টা ফাংশনের মধ্যে যেটা আছে সেটার কাছে এই হেডার ফাইল থেকে খুঁজে বের করে নিবে। এরপরে আরেকটা হেডার ফাইল হচ্ছে conio.h, একটু আগে দেখে আসলাম, conio.h এটা হচ্ছে একটা হেডার ফাইল। এই হেডার ফাইলে 2টা ফাংশনের কাজ লেখা থাকে, 2টি ফাংশনের কাজ লেখা থাকে, 2টি ফাংশনের কাজ লেখা থাকে। এই যে conio.h এটাও একটা হেডার ফাইল। এই হেডার ফাইলে 2টা ফাংশনের কাজ লেখা থাকে। সেই 2টা ফাংশন হচ্ছে, এক হচ্ছে getch, আরেকটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, scr, ক্লিয়ার স্ক্রিন। দেখো getch, ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন, আসলে এই 2টা ফাংশনের কাজ লেখা থাকে এই হেডার ফাইলে। তো তুমি যখন এই 2টা ফাংশনের কোনো একটা ফাংশন প্রোগ্রাম ইউজ করবা, তোমাকে উপরে উল্লেখ করে দিতে হবে include conio.h, তোমাকে এই হেডার ফাইলটাও ইনক্লুড করে দিতে হবে, নাইলে তো কম্পাইলার বুঝতে পারবে না এইগুলার কাজ কি। আসলে এই 2টা ফাংশন ইউজ করা হয় প্রোগ্রাম শেষ করার জন্য বা প্রোগ্রাম স্টপ করার জন্য, প্রোগ্রাম শেষ করার জন্য, প্রোগ্রাম শেষ করার জন্য এই 2টা প্রোগ্রাম শেষ করার জন্য এই 2টি ফাংশন ইউজ করা হয়, এই 2টি ফাংশন ইউজ করা হয় প্রোগ্রাম শেষ করার জন্য, এই 2টা ফাংশন ইউজ করা হয়। আর আগে যে 4টা ফাংশন দেখলাম যেগুলো ছিল stdio.h, ওগুলাতে ইনপুট, আউটপুট, প্রসেসিং, ওগুলা প্রসেসিং ইনপুট আউটপুট ওগুলা দেখানোর জন্য। তো ইনপুট আউটপুট তুমি যখন আগে ছিল স্ক্যানএফ, প্রিন্টএফ, মনে সেগুলো ছিল ইনপুট আউটপুট। তো একটা প্রোগ্রামে ইনপুট আউটপুট তো থাকবেই। আমরা যে stdio.h হেডার ফাইল নিয়েছিলাম, সেখানে যে 4টা ফাংশন ছিল, সেই 4টা ফাংশনের মধ্যে স্ক্যানএফ ছিল ইনপুট, প্রিন্টএফ ছিল আউটপুট। ওটা আমরা পরে আবার দেখবো, জাস্ট একটু মনে রাখো। আগের 4টা ছিল ইনপুট আউটপুটের জন্য, আর এগুলো হচ্ছে প্রোগ্রাম শেষ করার জন্য বা স্টপ করার জন্য। তো তুমি যখন একটা প্রোগ্রাম লিখবা, তো অবশ্যই সেখানে ইনপুট নিতে হবে, আউটপুট দেখাইতে হবে এবং প্রোগ্রাম শেষ করতে হবে। তার মানে এই যে 2টা হেডার ফাইল, এই 2টা হেডার ফাইল দেখবা তুমি সকল প্রোগ্রামেই থাকে। এই 2টা হেডার ফাইল সকল প্রোগ্রামেই থাকবে, কারণ একটা প্রোগ্রাম আমরা যখন লিখবো সেখানে আশা করা যায় আমরা কিছু ইনপুট নিব, আউটপুট থাকবে, প্রোগ্রাম শেষ করব। হ্যাঁ, অনেক প্রোগ্রাম আছে যেখানে কোনো আউটপুট ইনপুট কিছুই নিতে হয় না, তুমি সিম্পলি যা দিবা তাই শো করবে। ওগুলাতে এই যে এই conio.h এগুলো না নিলেও চলে, বা অনেক সময় stdio.h না নিলেও চলে, ওইটা নিতেই হয় অবশ্য যদিও। বাট অনেক সময় ইনপুট আউটপুট না থাকলে কম বেশি হইতে পারে, মানে সবসময় যে হেডার ফাইল এগুলো নিতেই হবে এমন না, ঠিক আছে? বাট আমরা যখন একটা প্রোগ্রাম লিখতে যাবো যেগুলো হচ্ছে প্রবলেম সলভিং,
তো প্রবলেম সলভিং এর জন্য তো অবশ্যই ইনপুট নিতে হবে, আউটপুট দেখাইতে হবে, স্টপ করতে হবে। তখন দেখবা মোস্ট অফ দ্য আমরা যেগুলো পড়বো সবগুলোতেই এই দুইটা হেডার ফাইল থাকেই। একটা হচ্ছে ইনক্লুড stdio.h, আর একটা হচ্ছে ইনক্লুড conio.h। এই .h মানে হচ্ছে এই জিনিসটা একটা হেডার ফাইল। এই .h দেখেই তুমি বুঝতে পারবে এটা হচ্ছে একটা হেডার ফাইল, এবং ইনক্লুড দেখে কম্পাইলার বুঝতে পারবে যে এই প্রোগ্রামটা রান করার জন্য বা এই প্রোগ্রামটা অনুবাদ করার জন্য তাকে এই দুইটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতেছো। অনেকে আবার নাও বুঝতে পারো, বাট জিনিসগুলা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে শিখো, লাস্টে গিয়ে আশা করি ক্লিয়ার হবে। একটা নতুন ভাষা শেখানো আসলে অত সোজাও না যতটা সবাই মনে করতেছি আমরা, একটু কঠিন হবে। কারণ ভাষাটা হয়তো সোজা, ভাষাটা একটু সহজ, বাট তুমি যখন নতুন একটা ভাষা শুরু থেকে শিখতে যাবা তোমার কাছে কিন্তু একটু কঠিন লাগতে পারে। বাট একটু ধৈর্য ধরো, আজকের ক্লাসটা এবং আগামী ক্লাসটা, এই দুইটা ক্লাসে তুমি সি প্রোগ্রামিং এর একদম বেসিক জিনিসগুলো শিখে গেলে পরে তুমি ইজিলি প্রোগ্রাম লিখে ফেলতে পারবা। তো পরবর্তীতে সহজে প্রোগ্রাম লিখতে গেলে প্রথমে একটু কষ্ট করতে হবে, তারপরে আরেকটা হেডার ফাইল হচ্ছে math.h, আরেকটা হেডার ফাইল হচ্ছে math.h। নাম দেখে বুঝতেছি ম্যাথমেটিক্যাল টার্ম এখানে লেখা থাকবে, বা ম্যাথমেটিক্যাল ফাংশন টার্ম না তো, ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো থাকবে। আমরা একটা প্রোগ্রামে যদি ম্যাথমেটিক্যাল কোনো ফাংশন ইউজ করি সেই ফাংশনগুলোর কাজ লেখা থাকবে এই হেডার ফাইলে। দেখো এটা কিন্তু সবগুলো হেডার ফাইলে কি থাকে, ফাংশনের কাজ লেখা থাকে। ফাংশন কি, কোন ফাংশন কি কাজ করবে, কোন ফাংশনের কি কাজ, বৈশিষ্ট্য কি, এই সেই যা পাতি আছে সবকিছু হেডার ফাইলে লেখা থাকবে, এবং এই হেডার ফাইল থেকে কম্পাইলার সেই ফাংশনের কাজটা জানতে পারবে। ঠিক আছে, মনে করো এটা ডিকশনারি। ধরো আমরা ইংরেজি শিখতেছি, তো ইংরেজিতে অনেক সময় একটা লাইন পড়ার সময় একটা ওয়ার্ডের মিনিং না জানলেই সেই লাইনটা আমরা মিনিং করতে পারি না। তখন আমরা কি করি, ডিকশনারি থেকে সেই ওয়ার্ডের মিনিংটা দেখে নেই। তো কম্পাইলারও যখন অনুবাদ করবে, একটা সি প্রোগ্রামকে কম্পাইলার যখন অনুবাদ করবে, সে যখন যে ফাংশনটা ইউজ করতেছো তুমি সেটার মানে তো সে জানে না, তখন সেই যে ডিকশনারি বা হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন থেকে সে ওইটার কাজটা দেখে নিবে। তখন সে বুঝবে আমি যদি এই হেডার ফাইলটা ইনক্লুড করি এখান থেকে আমি ওই ফাংশনটার কাজ কি সেটা জানতে পারবো। কে জানতে পারবে? কম্পাইলার। কে জানতে পারবে? কম্পাইলার। ঠিক আছে, এখন দেখো কিছু ফাংশন যে ফাংশনগুলোর কাজ এই যে এই হেডার ফাইলে লেখা থাকে, বা যেই ফাংশনগুলো তুমি কোনো প্রোগ্রামিং এ নিলে সেখানে তোমাকে এই যে এই হেডার ফাইলটা উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন কি একটা হচ্ছে স্কয়ার রুট মানে ওই যে বর্গমূল, মনে করো যে √7, স্কয়ার রুটকে সংক্ষেপে এইভাবে লেখা হয় SQRT, এটা মনে হচ্ছে স্কয়ার রুট। তুমি ধরো প্রোগ্রামে কোথাও একটা আসলো যে এরকম √s - b এরকম একটা ফ্লোচার্ট শিখাইছিলাম, মনে আছে? একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো এরকম স্কয়ার রুট যদি আসে তো তখন তুমি তো একটা প্রোগ্রামে এই √ওভার চিহ্ন দিতে পারবা না, √ওভার চিহ্ন ইউজ করা যাবে না। তোমাকে এইভাবে লিখতে হবে, স্কয়ার রুট ব্র্যাকেটে যেটা লিখে দিতে হবে, স্কয়ার রুট ব্র্যাকেটে এইটা না, ব্র্যাকেটটা √ওভারটা ছাড়া এই s * s - b s - c এখানে লিখে দিতে হবে। তার মানে স্কয়ার রুট এটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, এই ফাংশনটার কাজ কি সেটা লেখা থাকে এই math.h হেডার ফাইলে। আরো কি কি থাকতে পারে? পাওয়ার মানে ওই যে x² x³ এরকম পাওয়ার কি সেটা। 3 হইতে পারে sin cos বা এরকম আরো যা যা আছে, sin cos বা অ্যাবসলিউট মানে কি? পরম মান। অ্যাবসলিউট মানে পরম মান। তো এই যে এইরকম ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর কাজ লেখা থাকে math.h এই হেডার ফাইলে। তো তুমি যদি কোনো ফাংশনে এইরকম তুমি যদি কোনো প্রোগ্রামে এই ধরনের কোনো একটা ফাংশন নেও, বা তোমার প্রোগ্রামে এই ধরনের কোনো ফাংশনের কাজ থাকে, তখন তোমাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে, প্রোগ্রামের শুরুতে লিখে দিতে হবে #include math.h। বাট তোমার প্রোগ্রামে যদি এই ধরনের কোনো ফাংশন না থাকে তখন তোমার লেখার দরকার নাই, তখন তুমি include math.h এই হেডার ফাইল লেখার দরকার নাই। কারণ যেই ফাংশনই আমার এই কি তো প্রোগ্রামে নাই, যে ফাংশন প্রোগ্রামে নাই সেই ফাংশনের কাজ যায় না, তো কম্পাইলারের কোনো কাজ নাই, দরকার নাই। তো সেইটা তোমার তখন ইনক্লুড করার দরকার নাই, মানে যে এইগুলা যে সব ফাংশন ইনক্লুড করতে হবে এমন না।
বাট প্রথম দুইটা মোস্ট অফ দ্য প্রোগ্রামে দেখবা থাকবে, কারণ stdio.h এইটা দিয়ে আমরা ইনপুট আউটপুট ফাংশনের কাজ করি, কাজ বোঝাই, আর কোনিও দিয়ে আমরা একটা ফাংশন বা যেই প্রোগ্রামটা লিখতেছো সেটা শেষ করা বোঝায় ওই ফাংশনটা দিয়ে। কাজেই শুরু শেষ ইনপুট আউটপুট ও দুটো তো থাকেই মোস্ট অফ দ্য ক্ষেত্রে, তো তখন আমরা এই দুইটা থাকে। বাট এই যে দেখবা math.h এই হেডার ফাইলটা অনেক ফাংশনে অনেক প্রোগ্রামে থাকে না, মানে ম্যাক্সিমাম প্রোগ্রামে থাকে না, কারণ যেই প্রোগ্রামে এই ধরনের ফাংশন আমরা নিই নাই, এই ধরনের কাজ নাই, সেইখানে এই math.h নিতে হবে না। ঠিক আছে, আমাকে একটু জানাও তো তোমাদের কি কঠিন লাগতেছে? নতুন একটা ভাষা যারা শিখতেছো বা যারা আগে থেকেই কি বলে, যারা আগে থেকেই প্রোগ্রামিং পড়ছো তাদের কাছে সহজ লাগবে, বাট যারা নতুন পড়তেছো তাদের কাছে কি একটু কঠিন লাগবে? ভাইয়া সি কি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ ভাইয়া, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ অবশ্যই। এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলা ফিক্স করে দিতে হবে, মানে উল্টাপাল্টা করা যাবে না। নিচে দেখা যায় না, আচ্ছা একটু ওয়েট করো, আমি নিচে দেখার ব্যবস্থা করতেছি। নিচে দেখা যাচ্ছে না, একটু জাস্ট এ মিনিট, আমি ক্যামেরাটা একটু নিচে নামাই দিচ্ছি। হ্যাঁ, এখন নিচে দেখা যাবে, এখন নিচে দেখা যাবে, দেখো হ্যাঁ এখন দেখা যাবে। সি ভাইয়া কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে ছোট হাতের বড় হাতের সবগুলা যা, যেখানে ছোট হাতের তুমি নিছো সেখানে ছোট হাতেরই রাখতে হবে, বড় হাতের হলে বড় হাতের, এখানে উল্টাপাল্টা করা যাবে না। ধরো তুমি ডিক্লেয়ার করছো উপরে স্মল লেটার, পরবর্তীতে আবার তুমি আউটপুটে দিয়ে রাখছো ক্যাপিটাল লেটার, ওইরকম যেন না হয়। আমি দেখাবো, এগুলো দেখাবো। এই তোমরা কি বুঝতেছো? বুঝতেছো একটু বলো, একটু বুঝতেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। যারা একটু কষ্ট হচ্ছে বুঝতে, একটু ওয়েট করো বা আগামী ক্লাস পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকো, বুঝতে পারবা। কঠিন কিছুই না, আমরা মানুষ কত ধরনের পাখির ভাষা বুঝে ফেলতেছে, পশু পাখির ভাষা বুঝে ফেলতেছে, আর আমরা এই ইংরেজিতে একটা ভাষা লিখতেছি কম্পিউটারকে বোঝানোর জন্য, এটা তুমি বুঝতে পারবা না এমন হইতে পারে না। কত মানুষ আছে না পাখির সাথে কথা বলে, গরু ছাগলের সাথে কথা বলে, ওদের ভাষা বুঝতে ফেলে, আর তুমি মানুষ হইয়া এই এত সুন্দর একটা ভাষা বুঝতে পারবে না, তা তো হইতে পারে না। কম্পিউটার যে ভাষা বুঝা কাজ করে ফেলতে পারে, বা এই কম্পাইলার যে ভাষা বুঝতে ফেলে, তুমি লিখতে গিয়া সেই ভাষা বুঝবা না, এইরকম তো হইতে পারে না। ঠিক আছে, একটু ওয়েট করে দেখো, আমরা সব কিছু শিখে ফেলবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন দেখো আমরা একটা ফাংশন কিরকম হবে বা একটা প্রোগ্রাম কিরকম হয় আমরা দেখো। একটা বেসিক প্রোগ্রাম দেখতে কেমন হয়, একটা সি প্রোগ্রাম দেখতে কেমন হয়। ধরো তুমি একটা প্রোগ্রাম লিখবা দুইটা সংখ্যা যোগ করার জন্য, মনে করো দুইটা সংখ্যা যোগ, যেটা আমরা একটু পরে দেখাবো। দুইটা সংখ্যা যোগ করার জন্য, যোগ করার জন্য হোক, বিয়োগ করার জন্য হোক, বা যে ধরনেরই হোক, সেটার জন্য তুমি অবশ্যই একটা ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তো ইনপুট এবং আউটপুট, এই ইনপুট এবং আউটপুটের জন্য যে ফাংশনগুলো নিবা সেগুলোর কাজ লেখা থাকে ওই stdio.h ওই হেডার ফাইলে। মানে তুমি প্রথমে আগে একটা হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লিখবা, ইনক্লুড দিয়ে বলবা stdio.h, এই হেডার ফাইলটা ইনক্লুড করো। তখন এটা দেখে কম্পাইলার বুঝতে পারবে তাকে এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, কারণ অবশ্যই ভিতরে তুমি এমন কোনো ফাংশন নিবা যে ফাংশনটা হইতে পারে স্ক্যানএফ, প্রিন্টএফ, এই ধরনের ফাংশন। এরপরে তুমি তাকে বলবা ইনক্লুড conio.h, এটা দেখে সে বুঝতে পারবে অবশ্যই এখানে একটা ফাংশন আছে যেটা কম্পিউটারকে থামো, বা কম্পিউটারকে না, তো মানে প্রোগ্রামে তুমি একটা ফাংশন ইউজ করতেছো যেটা মানে হচ্ছে তুমি থামো বা স্টপ করো বা থামানোর জন্য তুমি ফাংশন ইউজ করতেছো, তো সেটার কাজ লেখা থাকবে এই conio.h এই হেডার ফাইলে। তো এই হেডার ফাইলটাও নিতে হবে। তো এখানে এই দুইটা নেওয়ার পরে কি করব, এই দুটো তো হেডার ফাইল, আমাদের হেডার ফাইল নেওয়া শেষ। আমি আবার বলতেছি, এই যে হেডার ফাইলে .h থাকবে, সামনে হ্যাশট্যাগ থাকবে, সামনে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লেখা থাকবে, এই যে গ্রেটার দেন লেস দেন এর মধ্যে stdio.h থাকবে, .h থাকবে। এরপরে কি করব, মনে রাখবা একটা ফাংশনে, ধরো এখানে আর কোনো নতুন এমন কোনো ফাংশন নাই যেটার জন্য আর কোনো হেডার ফাইল লাগবে। ধরো এখানে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন নাই বা আর কোনো ফাংশন নাই যেটার জন্য অন্য কোনো হেডার ফাইল লাগবে। ধরো দুইটা হেডার ফাইল দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে, তো আমাদের তো আর কোনো হেডার ফাইল ইনক্লুড করতে হবে না। এরপরে কি করব, এরপরে অবশ্যই তোমাকে একটা মেইন ফাংশন নিতে হবে। এরপরে তোমাকে অবশ্যই একটা মেইন ফাংশন নিতে হবে, সিরিয়ালি সোজা সোজা করে লিখি, অসুবিধা নাই। এরপরে তোমাকে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। মেইন ফাংশন হচ্ছে মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট। বলতে পারো যে এখানে মেইন ফাংশন আবার কি, মেইন ফাংশন হচ্ছে এইখানে তুমি যখন মেইন ফাংশন লিখবা এটা দেখে কম্পাইলার বুঝতে পারবে যে এখান থেকে কাজ শুরু করতে হবে বা এখান থেকে অনুবাদ শুরু করতে হবে। মেইন ফাংশনের পরে তুমি যা লিখবা
সেটা দেখে বা মেইন ফাংশন দেখেই কম্পাইলার বুঝবে এর নিচে বা এর পরে যা আছে সেখান থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে এবং অতটুক জায়গা তার কি করতে হবে, অনুবাদ করতে হবে। এই যে হেডার ফাইল দিছো, হেডার ফাইল তো সে অনুবাদ করবে না, হেডার ফাইল দেখে সে বুঝবে যে এটা আমার ইনক্লুড করতে হবে, কারণ পরবর্তীতে যে ফাংশনগুলো এখানে ইউজ করা হবে সেগুলোর কাজ এই হেডার ফাইলগুলোতে সে খুঁজে পাবে। এরপরে সে কোত্থেকে অনুবাদ করা শুরু করবে এইটা সে জানতে পারবে এই মেইন ফাংশনটা দেখে। হ্যাঁ, যে সকল প্রোগ্রামে তোমাকে অবশ্যই একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, মেইন ফাংশন থাকতে হবে, যেটা দেখে কম্পাইলার বুঝতে পারবে ফাংশন বা অনুবাদ বা প্রোগ্রাম এখানে শুরু হচ্ছে। এখন মনে রাখবা এই তিনটা জিনিসে হেডার ফাইল এবং মেইন ফাংশন, হেডার ফাইল এবং মেইন ফাংশন, এদের লাস্টে বা এদের শেষে কোনো সেমিকোলন দেওয়া যাবে না, কোনো সেমিকোলন দেয়া যাবে না, সেমিকোলন দেয়া যাবে না। তুমি যদি এইখানে ভুল করে কমা বা সেমিকোলন বা ফুল স্টপ কিছু দিয়ে ফেলো তাইলে কিন্তু ভুল হয়ে যাবে। এইগুলার শেষে হেডার ফাইল এবং মেইন ফাংশন এই দুইটার শেষে কোনো কমা, সেমিকোলন, ফুল স্টপ কিছু ইউজ করা যাবে না। নর্মালি আমরা সকল ফাংশনের শেষে সেমিকোলন ইউজ করি, এই জন্য আমি স্পেসিফিকলি সেমিকোলনটার কথাই বললাম। দেখবা এখানে কোনো ফাংশন বা শেষে কোনো কমা ইউজ করা হয় না, সবসময় সেমিকোলন ইউজ করা হয়, বাট সেগুলো ফাংশনের শেষে ইউজ করবো। কোথায়? ফাংশনের শেষে। যেমন কি ছিল, ধরো এই যে প্রিন্টএফ, এই যে সেমিকোলন, এই যে এখানে ছিল স্ক্যানএফ সেমিকোলন, getch সেমিকোলন। একটা ফাংশন তুমি যখন লিখবা সকল ফাংশনের শেষে সেমিকোলন দিতে হয়, সকল ফাংশনের শেষে সেমিকোলন দিতে হয়। এটা আমরা পরবর্তীতে প্রোগ্রাম লেখার সময় দেখব। বাট কেউ কখনো এই যে হেডার ফাইল এবং মেইন ফাংশন এগুলা লিখে কখনো সেমিকোলন দিও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কখনো হেডার ফাইলের শেষে বা মেইন ফাংশনের শেষে মাস্ট তোমরা সেমিকোলন দিবা না, কোনো সেমিকোলন দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এটা যদি ভুল করো তাহলে কিন্তু স্যার নাম্বার কেটে দিবে। ঠিক আছে, অনেক বিষয় আছে যেগুলোতে ভুল করলেও স্যার নাম্বার কাটবে না, কারণ প্রোগ্রামিং অনেকভাবে লেখা যায়। একই প্রোগ্রাম আমি একভাবে শিখাবো, এক বই আরেকভাবে আছে, দেখবা এক বই একরকম আরেক বই আরেক রকম, বাট ওইগুলোর জন্য তুমি কোনো নাম্বার কাটা যাবে না, তুমি যেভাবে খুশি লিখো নাম্বার পাবা। বাট এই সমস্ত সেন্সিটিভ জিনিসে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু স্যাররা তোমাকে নাম্বার কেটে দিবে। এখন এইখানে যখন মেইন ফাংশন ডিক্লেয়ার করা শেষ, মেইন ফাংশন যখন ডিক্লেয়ার করা শেষ, এরপরে তুমি কি করবা? মেইন ফাংশন যখন ডিক্লেয়ার করা শেষ, এরপরে তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, আর ধরো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আরেকটা উপরে লিখি না, তো নিচে হয়তো দেখতে পারবে না। মেইন ফাংশন যেখানে ডিক্লেয়ার করা শেষ, তারপরে তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলা, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলা। ক্লোজ করার পরে মানে এইখানে তুমি যা লিখবা, মেইন ফাংশনের পরে তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, আসলে লাস্টের সেকেন্ড ব্র্যাকেটটা তুমি একদম লাস্টে দিবা যখন সবকিছু তোমার ফাংশন লেখা শেষ হয়ে যাবে। বাট মেইন ফাংশনের পরে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি ফাংশন লেখা শুরু করবা। এরপরে ফাংশন লেখা যখন শেষ বা তোমার প্রোগ্রাম লেখা যখন শেষ, তারপরে তুমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ক্লোজ করে দিবা। এগুলো যে একদম সিরিয়ালি হয়ে যাবে এমন কোনো কথা না, মানে এই যে এই সিরিয়াল ধরে এটা যে ওই ইংলিশের লেটার বা অ্যাপ্লিকেশনের মতো হইতে হবে এমন কিছু না। জাস্ট তুমি চেষ্টা করবে একটা সুন্দর ফর্মেট রাখার, বাট এটা যে একদম সিরিয়ালি লাইন ধরে রাখাইতে হবে এরকম না। আবার মনে করো না যে একদম সোজাই লিখতে হবে, এরকম না। তুমি মেইন ফাংশন লিখলা, মেইন ফাংশন ডিক্লেয়ার করার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে তুমি যা লিখবা, এখানে তুমি যা লিখবা, মানে এখানে অনেক কিছু থাকবে, না ফাংশন থাকবে এখানে অনেক, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি কি লিখবা, অনেকগুলো ফাংশন লিখবা। আমরা এই যে যেরকম ফাংশন শিখে আসছি না, স্ক্যানএফ এটা হচ্ছে ইনপুট নিবে, প্রিন্টএফ এটা হচ্ছে আউটপুট দেখাবে, getch এটা হচ্ছে প্রোগ্রামকে স্টপ করবে বা ক্লোজ করবে, বন্ধ করবে, এগুলো আমরা পরে দেখবো। স্ক্যানএফ, প্রিন্টএফ, getch কোনটার কাজ কি আমরা একটু পরে, বা কোনটা কখন ইউজ করবো আমি তাও বলে দিই। স্ক্যানএফ হচ্ছে ইনপুট নিবে, প্রিন্টএফ হচ্ছে আউটপুট দেখানোর জন্য, ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ, এবং প্রোগ্রামকে স্টপ করার জন্য getch বা আরো রিটার্ন জিরো আছে দেখাবো, এই ফাংশনগুলো ইউজ করা হয়। তো তুমি যে এর মধ্যে ফাংশন লিখবা, তোমার যে প্রোগ্রামে যে ফাংশন দরকার সেই মতো তুমি ইচ্ছা মতো ফাংশন লিখবা। বাট এখানে তুমি যা লিখবা কম্পাইলার তা অনুবাদ করবে, এখানে তুমি যা লিখবা কম্পাইলার তা কি করবে, অনুবাদ করবে। এখানে তুমি যা লিখবা অবশ্যই তুমি ফাংশন লিখবা, আর কি লিখবা তুমি, এখানে কম্পাইলারটা অনুবাদ করবে। এখন দেখো কম্পাইলার কিভাবে বুঝবে যে এখানে অনুবাদ করতে হবে, সে যখন দেখবে এখানে হেডার ফাইল ইনক্লুড করা আছে, সে হেডার ফাইলগুলো নিবে, সে
সে বুঝবে যে এখানে আমার এই হেডার ভ্যালগুলো থেকে এই ফাংশনগুলোর কাজ খুঁজে বের করতে হবে, এবং সে যখন মেইন ফাংশন দেখবে, আবার বলতেছি মেইন ফাংশনের পরেই কম্পাইলার বুঝতে পারবে মেইন ফাংশনের পরে তুমি এখানে যা লিখছো সব কিছুকে তার অনুবাদ করতে হবে বা কম্পাইল করতে হবে, এবং কম্পাইল করে সেটাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে যেন কম্পিউটার সেটা বুঝতে পারে। কাজেই এই মেইন ফাংশন ডিক্লেয়ার করার পরে এই যে তিনটা জিনিস মনে রাখতে হবে, এই তিনটা জিনিস মনে রাখতে হবে, হেডার ফাইল এবং মেইন ফাংশন। এরপরে তুমি যা লিখবা, এখানে তুমি যা লিখবা কম্পাইলার তা অনুবাদ করবে। অবশ্যই এখানে তুমি ফাংশনের সাহায্যে লিখবা, ফাংশন ছাড়া তো তুমি কি লিখবা, এখানে তুমি ফাংশনের সাহায্যে একটা প্রোগ্রামিং লিখবা এবং এটাকে কি করবে, এই কম্পাইলার অনুবাদ করবে। আশা করি ধীরে ধীরে তোমরা বুঝতে পারতেছো, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আস্তে ধীরে বুঝতে পারতেছো। যারা বুঝতে অসুবিধা হচ্ছে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আজকে ক্লাসের শেষে আশা করি সিম্পল জিনিসগুলো মাথায় ঢুকবে। এখনো অপরিচিত লাগতে পারে জিনিসটা, এখনো অপরিচিত লাগতে পারে, একটু ওয়েট করো, একদম শেষ পর্যন্ত থাকলে আশা করি নতুন কিছু শিখতে পারবা, ঠিক আছে? আশা করি নতুন কিছু জানতে পারবা। এখন আমরা একটা প্রোগ্রাম যে লিখবো, কে কি কমেন্ট করতেছো একটু চেক করে নিই, হ্যাঁ, কে কি কমেন্ট করতেছো একটু দেখে নেই, একটু দেখি কে কি বলতেছো, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নেই, কারো কোনো প্রশ্ন আছে কিনা, না আপাতত কোনো প্রশ্ন দেখতেছি না, আরো কারো কোনো প্রশ্ন দেখতেছি না, ঠিক আছে? তাহলে চলো আমরা আরো সামনে আগাই। এখন একটা প্রোগ্রাম যে আমরা লিখবো, একটু আগে আমরা দেখলাম যে আমরা যখন এই যে স্কয়ার রুট লিখতেছি, দেখো SQRT, স্কয়ার রুট লেখার সময় আমরা কিন্তু একদম পুরো ওয়ার্ড লিখি না, যে স্কয়ার, এই যে SQUAR, স্কয়ার রুট, এইভাবে টোটালটা কিন্তু লিখি না, আমরা কিছু কিওয়ার্ড ইউজ করি। এই যে স্কয়ার রুট হচ্ছে এটা একটা কিওয়ার্ড, আমরা কি ইউজ করি কিছু কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড বাংলা কি, চাবি, চাবি শব্দ, চাবি শব্দ না আসলে, মানে ধরো আমরা এই SQRT এটা দেখে বুঝে যাচ্ছে এখানে স্কয়ার রুট এর কথা বলা হয়েছে, তো এইরকম কিছু কিওয়ার্ড ইউজ করি। তো আমরা চলো প্রথমে কিছু কিওয়ার্ড দেখে নিই, প্রথমে কিছু কিওয়ার্ড দেখে নিই। আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব, আমরা যখন প্রোগ্রাম লিখবো, সি প্রোগ্রাম করব, তখন আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব। তো প্রথমেই সেই কিওয়ার্ড সম্পর্কে জেনে নেই। মোট কিওয়ার্ড আছে 32টা, দেখবা তোমাদের বইয়ে মোট কিওয়ার্ড আছে 32টি। তো সবগুলো আমি এখানে পড়াবো না, তোমরা নিজে দেখলেও বুঝবে, আমি কয়েকটা জাস্ট আলোচনা করে দিব। যেমন একটা আছে ইন্ট, INT, তোমরা দেখবা একটা আছে ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টেজার। তুমি যদি কোনো প্রোগ্রামে লিখো ইন্ট, ইন্ট মানে হচ্ছে ইন্টেজার, ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কেমন, 2, 4, 6, 7, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো তুমি কোনো প্রোগ্রামে যদি তুমি ইন্ট লিখো, ইন্ট মানে হচ্ছে, ইন্ট মানে আবার ওই যে ইন্টারেস্টেড না, ইন্ট মানে আগ্রহী বা ইন্টারেস্টেড না, ইন্ট মানে হচ্ছে ইন্টেজার। এটা কোনো পূর্ণ সংখ্যা তুমি বোঝানোর জন্য, বা কোনো তুমি যদি একটা প্রোগ্রামে কোনো পূর্ণ সংখ্যা ইনপুট দিতে যাও, তো তখন সেটা কিওয়ার্ড হিসাবে তুমি ইন্ট লিখতে পারো। ইন্ট মানে হচ্ছে তুমি একটা পূর্ণ সংখ্যা নিচ্ছ, ঠিক আছে? এরপরে তুমি যদি দেখো কোথাও ফ্লোট, FLOAT, ফ্লোট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা প্লাস দশমিক সংখ্যা, দুইটাই পূর্ণ সংখ্যা প্লাস দশমিক সংখ্যা। কাজে তুমি যদি দেখো ফ্লোট, কোথাও কোনো প্রোগ্রামে দেখো লেখা আছে ফ্লোট, সেটার মানে হচ্ছে তুমি ফ্লোটের পরে তুমি যে লিখো ফ্লোটে, ধরো ফ্লোট A, B, এর মানে হচ্ছে এখানে A, B এই দুইটা চলক বা A এবং B এর মান পূর্ণ সংখ্যাও হইতে পারে, দশমিক সংখ্যাও হইতে পারে, যে কোনোটা, ঠিক আছে? পূর্ণ সংখ্যাও হইতে পারে, দশমিক সংখ্যাও হইতে পারে। তো ইন্ট মানে ইন্টেজার, ফ্লোট মানে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা। এরপরে আছে একটা আছে ক্যারেক্টার, CHAR, এটা মানে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার। এখন ক্যারেক্টার মানে কিন্তু চরিত্র না, CHAR, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার মানে চরিত্র না, এই ক্যারেক্টার মানে হচ্ছে লেটার, ক্যারেক্টার মানে হচ্ছে লেটার। ধরো ABC, প্রত্যেকে এক একটা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে প্রত্যেকটা লেটার। একটু মনে রাখবা, তুমি যদি একটা প্রোগ্রামে কোনো লেটার ইনপুট দিতে চাও, তাহলে সেইটা কিওয়ার্ড হিসেবে লিখতে হবে CHAR, দ্যাট মিনস ক্যারেক্টার বা লেটার। ABC তুমি ছোট হাতের নাও, বড় হাতের নাও, তোমার ইচ্ছা। তো এই যে ABC, স্মল লেটার হোক বা ক্যাপিটাল লেটার হোক, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। এরপরে একটু আগে আমরা পড়ে আসছিলাম, মনে আছে পুটেস, ওই যে S বলছিলাম স্ট্রিং, মনে আছে STRING, একটু আগে আমরা পড়লাম ওই যে পুটেস ছিল একটা ফাংশন, এখানে S ইউজ করছিলাম,
বলছিলাম যে এস মানে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে কতগুলা ক্যারেক্টার মিলে যদি একটা ওয়ার্ড গঠন করে, মনে করো এবিসি, এবিসি একটা ওয়ার্ড, এবিসি একটা ওয়ার্ড, বা আর কি ধরা যায়, এবিসি একটা ওয়ার্ড, মনে করো বল, বি এ ডবল এল, বল। এই যে দেখো তিনটা ক্যারেক্টার বা তিনটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি করছে, তখন সেটাকে বলা হয় একটা স্ট্রিং। বা এই যে এখানে চারটা লেটার বা চারটা ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড তৈরি করছে, সেটাকে বলা হয় স্ট্রিং। তার মানে কতগুলা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং তৈরি হয়। ঘটনা বোঝা গেছে? কতগুলা ক্যারেক্টার মিলে, আমি আবার বলতেছি, কতগুলা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং তৈরি হয়, কতগুলা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং তৈরি হয়। সবাই কি বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট। যদি কোনো প্রোগ্রামে তুমি কোনো কনস্ট্যান্ট বা ভেরিয়েবল ইউজ করো, কনস্ট্যান্ট বা ভেরিয়েবল, তুমি কোনো প্রোগ্রামে যদি কনস্ট্যান্ট বা ভেরিয়েবল ইউজ করো, তাহলে সেটা প্রোগ্রামের শুরুতেই বলে দিতে হবে, প্রোগ্রামের শুরুতে বলে দিতে হবে, প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করে দিতে হবে, প্রোগ্রামের শুরুতে বলে দিতে হবে। বলে দিতে হবে মানে ডিক্লেয়ার করে দিতে হবে, যেন কম্পাইলার বুঝতে পারে। আমরা পরে একটা প্রোগ্রাম লেখার সময় দেখবো, হ্যাঁ, কোনো টেনশনের কোনো কারণ নাই। তুমি যখন একটা কনস্ট্যান্ট বা ভেরিয়েবল একটা প্রোগ্রামে, ধরো একটা বৃত্তের ক্ষেত্রে উল্লেখ করবা, ধরো তুমি বৃত্তের ক্ষেত্রে উল্লেখ করবা, কি হবে? পাই আর স্কয়ার। একটা বৃত্তের ক্ষেত্রে উল্লেখ করবা পাই আর স্কয়ার। এখানে পাই হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে ভেরিয়েবল। পাই হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে ভেরিয়েবল। তো এই কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলটা প্রোগ্রামের শুরুতে আগে বলে নিতে হবে। মানে তুমি ডিরেক্ট লাস্টে বলে দিলা যে এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কয়ার, হবে না। তোমাকে আগে পাই কি এটা আগে ডিক্লেয়ার করতে হবে, আর কি এটাও ডিক্লেয়ার করতে হবে। মানে প্রথমে কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করতে হবে, তারপরে ভেরিয়েবলটা, এই দুইটা শুরুতে আগে বলে নিতে হবে। তো খালি মনে রাখবা, একটা প্রোগ্রামে আমরা যদি ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট ইউজ করি, সেটা শুরুতে আগে বলে নিতে হবে, মানে ডিক্লেয়ার করে নিতে হবে, বা আগে লিখে দিতে হবে, প্রোগ্রামে সেটা লিখে দিতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো আর কি আছে, এরপরে আমরা শিখবো কিছু অপারেটর। এরপরে আমরা কিছু শিখবো, আমরা অপারেটর শিখবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখি আবার কেউ কি কমেন্ট করতেছে কিনা, কেউ কি কিছু কমেন্ট করতেছে না কিনা, একটু দেখে নেই। সবাই কি বুঝতেছে নাকি আবার প্রবলেম হচ্ছে? কারো কোনো প্রবলেম থাকলে একটু দেখে নেই। হ্যাঁ, কারো কোনো প্রবলেম নাই, নাই নাই, ঠিক আছে। এখন আমরা কিছু অপারেটর শিখবো। অপারেটর, অপারেটর, দেখো অপারেটর, কিছু অপারেটর আমরা শিখি। ধরো এরিথমেটিক অপারেটর, প্রথমে দেখি, দেখো এরিথমেটিক অপারেটর, এরিথমেটিক। আচ্ছা, অপারেটর জিনিসটা কি আগে এটা বলে নি। দেখো অপারেটর জিনিসটা কি, অপারেটর কি? অপারেটর মানে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যে একটা কাজকে অপারেট করে। ধরো অপারেটর মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। এরা কি? এরা হচ্ছে অপারেটর। কারণ এরা, তোমাকে যদি আমি বলি 5 যোগ 2, তাহলে এই যে যোগ জিনিসটা বা এই যোগ চিহ্নটা কি করতেছে? 5 এবং 2, তুমি যখন 5 এবং 2 এর মাঝখানে যোগ চিহ্নটা দেখবা, তখন এটা কি বুঝবা? যে 5 আর 2 কে যোগ করতে হবে। প্রোগ্রামের ক্ষেত্রে সেম, সে বুঝতে পারবে যে 5 এবং 2 কে কি করতে হবে? যোগ করতে হবে। মানে এই চিহ্নটা একটা অপারেশন মিন করতেছে, যেটা হচ্ছে যোগ করতে হবে। এই জন্য এইগুলাকে বলা হয় অপারেটর, এগুলাকে বলা হয় অপারেটর। অপারেটর, এগুলাকে কি বলে? অপারেটর বলে, এগুলাকে বলা হয় অপারেটর। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে আমরা একটা প্রোগ্রামে যাব, একটা প্রোগ্রামে যাব, বাট প্রোগ্রামে যাওয়ার আগে আগে কিছু নিয়ম জানতে হবে। প্রোগ্রামে যাওয়ার আগে কিছু নিয়ম জানতে হবে। দেখো প্রোগ্রামে যাওয়ার আগে আরো কিছু নিয়ম আমরা আগে শিখি। নিয়মগুলা কি কি? ধরো তোমাকে বলা হইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে একটা প্রোগ্রামে লিখতে হবে। একটা প্রোগ্রামে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে হবে। একটা প্রোগ্রামে কিন্তু তুমি কখনো এইভাবে ইনপুট দিতে পারবে না। ধরো তুমি একটা প্রোগ্রামে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবা, কিভাবে লিখবা? এইভাবে লেখা যাবে না। ওখানে লেখার সিস্টেম হচ্ছে এই যে এইভাবে, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, এইভাবে লিখতে হবে। একটা ফাংশনে তুমি কখনো এইভাবে ইনপুট দিতে পারবা না, তোমাকে ইনপুট দিতে হবে এইভাবে, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই। বিষয়টা কি বুঝতেছো? বিষয়টা ফানি মনে হইতে পারে। অথবা আমরা যে ওই যে ফ্লোচার্ট শিখছিলাম না, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেখানে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল না এটা, C/5 = F - 32/9।
তো এই সূত্রটা তুমি যদি ফ্লোচার্ট বা অ্যালগরিদমে লিখো তখন কিন্তু এইভাবেই লেখা যায়, কোনো সমস্যা নাই। বাট তুমি যখন একটা ফাংশন আকারে প্রোগ্রামে কোডিং এর সময় লিখতে যাবা তখন কিন্তু এইভাবে লেখা যাবে না, তখন এটাকে লিখতে হবে এক লাইনে। এই যে এইভাবে ভাগ আকারে এইভাবে লেখা যাবে না, এক লাইনে লিখতে হবে স্ল্যাশ চিহ্ন দিয়ে যে এইভাবে c/5 ইকুয়ালস টু এই যে স্ল্যাশ চিহ্নটা, এই যে এই স্ল্যাশটাকে বলা হয় ভাগ চিহ্ন, c/5 ইকুয়ালস টু f-32/9। এই যে এইভাবে লিখতে হবে। তুমি যখন একটা প্রোগ্রামে এই সূত্রটা লিখতে যাবা তখন এইভাবে লেখা যাবে না, লিখতে হবে এইভাবে c/5 ইকুয়ালস টু f-32/9। এই যে এইভাবে লিখতে হবে। সুন্দর না জিনিসগুলো? বা ধরো আরেকটা জিনিস, ধরো তোমাকে এই যে এই সূত্রটা বললো, তোমাকে এইটার কথা বলা হইলো, এই যে এইটা √of s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস এই সূত্রটা, এটা হচ্ছে এটা কি বলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটা তুমি যদি একটা প্রোগ্রামে ইনপুট দিতে চাও বা প্রোগ্রামে এই সূত্রটা তুমি লিখতে চাও, কিভাবে লিখবা? এভাবে লেখা যাবে না, লিখতে হবে কি, যে রুটের জন্য আগে লিখতে হবে স্কয়ার রুট, রুটের জন্য লিখতে হবে স্কয়ার রুট মানে SQRT, স্কয়ার রুট লিখে এইভাবে লিখতে হবে s ইন্টু, দেখো স্কয়ার রুট লিখে কি লিখতে হবে, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন এই যে স্কয়ার রুটটা তো এই পুরাটার উপর আছে, এই স্কয়ার রুটটা কি টোটালটার উপর আছে না, তো এই স্কয়ার রুট দিয়ে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, মানে হচ্ছে এই স্কয়ার রুটটা এই পুরাটার উপর আছে। ওখানে তো এই যে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এর মধ্যে ব্র্যাকেট আছেই, বাট এই স্কয়ার রুটটা তো পুরা ফাংশনটার উপরে, এখানে পুরা সূত্রটার উপর আছে না, এই জন্য এই স্কয়ার রুটের পরে পুরাটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে বোঝাইতে হবে যে এই স্কয়ার রুটটা পুরা ফাংশনটার উপর আছে। তুমি যদি এই ব্র্যাকেটটা না দেও, বড় ব্র্যাকেটটা না দেও, তাহলে এখানে সে মনে করবে স্কয়ার রুটটা শুধু s এর উপর, সে মনে করবে এটা শুধু s এর উপর, বাট স্কয়ার রুটটা তো শুধু s এর উপর না, এই জন্য টোটালটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব, তাহলে সে বুঝতে পারবে যে এখানে কি আছে, টোটালটার উপরেই স্কয়ার রুটটা আছে। এখন দেখো আমরা আরো কিছু অপারেটর শিখব, যে অপারেটরগুলা আসলে আমাদের নরমাল আমরা বীজগণিতে যে সমস্ত অপারেটর ইউজ করি সেই রকম না, আমরা নরমাল বীজগণিতে যে ধরনের অপারেটর ইউজ করি ঠিক সেই ধরনের না, একটু চেঞ্জ আছে। তো চেঞ্জগুলো চলো আমরা দেখি, চেঞ্জগুলো আমরা চলো দেখি। মনে করো আমরা যদি বীজগণিত, আমাদের নরমাল বীজগণিত এটা হচ্ছে অ্যালজেব্রা, নরমাল বীজগণিতে কি ইউজ করি এবং প্রোগ্রামে কি ইউজ করতে হবে, দেখো প্রোগ্রামে কি ইউজ করতে হবে, সি প্রোগ্রামে কি ইউজ করতে হবে। আমরা যখন নরমাল বীজগণিতে দুইটা সংখ্যাকে সমান লিখি, মনে করো a সমান b, যখন সমান লিখি কেমনে লিখি, a ইকুয়ালস টু b। বাট একটা প্রোগ্রামে তুমি যখন দুইটা সংখ্যাকে বা দুইটা ভেরিয়েবলকে বা যাই হোক না কেন সমান লিখবা, একটা সমান চিহ্ন দিলে হবে না, সমান চিহ্ন দিতে হবে দুইটা। বিষয়টা বুঝছো সবাই, বুঝছো, মজায় মজায় শিখবা, সহজ জিনিস। তুমি যখন নরমাল বীজগণিতে a সমান b লিখো, আমরা বুঝি দুইটা সংখ্যা সমান, বাট সি প্রোগ্রামে এইটাকে বোঝানোর জন্য দুইটা ইকুয়ালস টু দিতে হবে। তুমি যদি লিখো a ডাবল ইকুয়ালস টু b, তার মানে এই কম্পাইলার বুঝতে পারবে a আর b হচ্ছে সমান। এরপরে আমরা যখন লিখি যে a এবং b সমান নয়, এইভাবে লিখি না, a এবং b নট ইকুয়ালস টু b, a নট ইকুয়ালস টু b। বাট প্রোগ্রামে এই ধরনের কোনো চিহ্ন নাই, প্রোগ্রামে এই যে নট ইকুয়ালস টু সমান চিহ্ন লিখে কেটে দিলাম, এই ধরনের কোনো চিহ্ন প্রোগ্রামে নাই। তো তোমার কি করতে হবে, এইটাকে তখন এইভাবে লেখা হয় এ, এটা কি জানি চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়ালস টু বি, এ আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়ালস টু বি, এইটার মানে হচ্ছে এ নট ইকুয়ালস টু বি। দেখো মজার জিনিস, আমি এই দুটাকে সিরিয়ালি লিখি, কোনটা দিয়ে কোনটা বুঝাইতেছি। অ্যালজেব্রাতে বা বীজগণিতে তুমি এইভাবে লিখো এ নট ইকুয়ালস টু বি, বাট প্রোগ্রামে লিখতে হবে এইভাবে এ আশ্চর্যবোধক চিহ্ন, মানে এ আশ্চর্য হয়ে গেছে, আয় হায় আমি আশ্চর্য, আমি বি এর সমান না, বুঝছো? তো এ কোশ্চেন আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়ালস টু বি, তার মানে হচ্ছে এ নট ইকুয়ালস টু বি। ঠিক আছে, এরপরে আরো যে চিহ্নগুলো আছে, ধরো এ গ্রেটার দেন বি, এটা বীজগণিতে যা প্রোগ্রামেও তাই একই জিনিস ইউজ করব। বা এ লেস দেন বি, এটাও সেম, এ লেস দেন বি একই রকম। এ গ্রেটার দেন বি বা লেস দেন বি এর ক্ষেত্রে আমরা নরমালি যা ইউজ করি প্রোগ্রামেও তাই ইউজ করব, ডিফারেন্ট কিছু না। বা এরপরে যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে আমরা যখন লিখি এ গ্রেটার অর ইকুয়াল বি, এটা মানে কি গ্রেটার অর ইকুয়াল, জানো সবাই যে এ এর মান হয় বি এর মানের চেয়ে বড় অথবা সমান, এ এর মান
হয় বি এর মানের চাইতে বড় অথবা সমান। তো এইটা তুমি যখন প্রোগ্রামে লিখবা, প্রোগ্রামে কিন্তু এই চিহ্ন নাই, প্রোগ্রামে কিন্তু এই চিহ্ন নাই। প্রোগ্রামে কিভাবে লিখতে হবে? এইভাবে, এ গ্রেটার ইকুয়াল বি, এ গ্রেটার ইকুয়াল বি। এই যে একই সাথে গ্রেটার অর ইকুয়াল এই চিহ্নটা নাই, তোমাকে আগে গ্রেটার দেন লিখতে হবে, তারপরে ইকুয়ালস টু বি। তার মানে সে বুঝবে এ এর মান হয় বি এর মানের সমান অথবা বি এর মানের চাইতে বড়। এরপর আরেকটা কি, আরেকটা হচ্ছে এ যদি লেজর ইকুয়াল বি হয় তখন কি হবে? এ লেজর ইকুয়াল বি হলে এখানে আমরা এটাকে লিখবো এইভাবে, এ লেস দেন ইকুয়ালস টু বি। দেখো বিষয়টা বুঝছো কিনা? সহজ জিনিস, হ্যাঁ, এগুলো কঠিন কোনো জিনিস না, কঠিন কোনো জিনিস না, সহজ জিনিস। সবাই এগুলো তোলো, সবাই খাতায় লিখে রাখো, সুন্দর জিনিস। আমরা নর্মাল অ্যালজেব্রায় এইভাবে লিখি, আর সি প্রোগ্রামিংয়ে এই জিনিসগুলোকে আমরা এভাবে লিখব। ঠিক আছে? আচ্ছা, আশা করি সবার লেখা শেষ, আশা করি সবাই লিখতে পারছো। এখন আমরা আরো কিছু জিনিস শিখবো, অপারেটর। এগুলো কিন্তু আমরা সব অপারেটর শিখতেছি, দেখো, হ্যাঁ, আমরা এগুলো যা শিখতেছি সবগুলো হচ্ছে অপারেটর। এরপরে আরো কিছু অপারেটর আছে যেগুলো হচ্ছে ওই যে তোমরা তৃতীয় অধ্যায়ে কিছু গেট শিখে আসছো না, তৃতীয় অধ্যায়ে কিছু গেট শিখে আসছো, হ্যাঁ, অর গেট, এগুলা তৃতীয় অধ্যায়ে শিখে আসছো, এন্ড গেট, অর গেট, এন্ড গেট, আরেকটা কি জানি গেট, নট গেট, অর গেট, এন্ড গেট, নট গেট। তো এই প্রোগ্রামিংয়ে তুমি যখন অর গেটকে মিন করবা বা এন্ড গেট বা নট গেটকে বুঝাইতে চাবা, তো এগুলোর জন্য কিছু চিহ্ন আছে বা অপারেটর আছে, যে অপারেটরগুলো দেখে কম্পাইলার বুঝে যাবে যে এখানে তোমাকে তাকে এই অর গেট, এন্ড গেট বা নট গেটের কাজ করতে বলা হয়েছে। তো অর গেটের চিহ্ন হচ্ছে এইরকম সমান্তরাল চিহ্ন, অর গেট, অর গেটের চিহ্ন হচ্ছে এটা সমান্তরাল চিহ্ন, এটা হচ্ছে অর গেটের অপারেটর, এটা হচ্ছে অর গেটের অপারেটর। এন্ড গেটের অপারেটর হচ্ছে ডাবল এন্ড, এই যে আমরা এন্ড বলি না, এ এন্ড বি, এ এন্ড বি, এই ডাবল এন্ড হচ্ছে এন্ড গেটের চিহ্ন, ডাবল এন্ড হচ্ছে এন্ড গেটের চিহ্ন না, মানে অপারেটর। আর নট গেটের অপারেটর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, নট গেটের অপারেটর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, নট গেটের অপারেটর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। এখন আমাদেরকে আরো কিছু জিনিস শিখতে হবে। দেখো, আমরা যে মাত্রগুলো কি শিখলাম, অপারেটর শিখলাম, আমরা অনেক ধরনের অপারেটর শিখলাম, যে আমরা কখন কোন অপারেটর ইউজ করব বা কোনটাতে। আচ্ছা, আরেকটা অপারেটর বাদ পড়ে গেছে, আরেকটা অপারেটর বাদ পড়ে গেছে, হ্যাঁ, আরেকটা অপারেটর বাদ পড়ে গেছে। দেখো, আরেকটা অপারেটর আছে যেটা আমি দেখাই দিচ্ছি। এই অপারেটর একটা নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, একটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর। দেখো, তোমাকে যদি আমি বলি যে একটা সংখ্যা a equals to 2 অথবা একটা সংখ্যা a equals to 10, তোমাকে যদি বলা হয় যে এই a এর মানটা ধরো ক্রমাগত বাড়তেছে, ইনক্রিমেন্ট মানে কি, a এর মান ক্রমাগত বাড়তেছে, 2, পরে 3, 4, 5। ইনক্রিমেন্ট মানে a একটা ভেরিয়েবল, বা হ্যাঁ ভেরিয়েবল ধরলাম a এর মান 2 আছে এবং পর্যায়ক্রমে এর মান আস্তে আস্তে এক এক করে করে বাড়তে থাকবে। ঠিক আছে, 2 এর পরে 3, 4, 5 এইভাবে বাড়তে থাকবে। তো এই জিনিসটাকে প্রকাশ করা হয় এইভাবে, a ডবল প্লাস, a ডবল প্লাস। a ডবল প্লাস মানে হচ্ছে a এর মান এক এক করে করে বাড়তে থাকবে, এখানে ডাবল প্লাস দিতে হবে। যে a ডাবল প্লাস মানে হচ্ছে 2 থাকলে পরে হবে 3, 3 থাকলে 4, 4 থাকলে 5, অথবা এটাকে এইভাবে লেখা যায় প্লাস প্লাস a। তুমি a ডাবল প্লাসও লিখতে পারো, ডাবল প্লাস এও লিখতে পারো, বাট আমরা সবচেয়ে বেশি ইউজ করি এ ডাবল প্লাস, কারণ প্লাস আগে দিলে দেখতে খারাপ দেখা যায়। এ ইকুয়ালস টু 2, ধরো একটা ভেরিয়েবল এ এর মান 2, যদি এরকম কন্ডিশন দরকার পড়ে যে এ এর মান ক্রমাগত বাড়তে থাকবে, তখন তুমি এ ডাবল প্লাস এই অপারেটরটা ইউজ করবা। এ ডাবল প্লাস মানে হচ্ছে এ এর মান 2 হলে 3, 3 হলে 4, 4 হলে 5, এভাবে এক এক করে বাড়তে থাকবে। আর ডিক্রিমেন্ট মানে কমতে থাকবে, এক এক করে কমতে থাকা মানে হচ্ছে এ মাইনাস মাইনাস, এ মাইনাস মাইনাস, অথবা মাইনাস মাইনাস এ, অথবা মাইনাস মাইনাস এ, বাট আমরা এ মাইনাস মাইনাসটা ইউজ করব। এ মাইনাস মাইনাস হচ্ছে একটা অপারেটর যেটা মিন করতেছে এ এর মান যদি শুরুতে 10 হয়, পরে হবে 9, বা 9 এর বেলায় হবে 8, 8 এর ক্ষেত্রে 7, মানে এক এক করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানলেই আমরা প্রোগ্রামিংয়ে যাইতে পারবো, হোপফুলি আমরা প্রোগ্রামিংয়ে
যাইতে পারবো, শুরু করতে পারবো। তো এখন আমরা আর দুইটা টাইপ দেখেই আজকে একটা প্রোগ্রামিং শিখবো, আজকে একটা কোডিং শিখবো যে কিভাবে কোড লিখতে হবে বা সি প্রোগ্রামিং কিভাবে লিখতে হবে। তো প্রথমে আমরা আগে দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে ডাটা টাইপ, একটা হচ্ছে ডাটা টাইপ আর একটা হচ্ছে ডাটা ফরম্যাট। এই দুইটা জিনিস দেখে আমরা প্রোগ্রামে ঢুকে যাব, একটা ডাটা টাইপ আর একটা হচ্ছে ডাটা ফরম্যাট। দেখো ডাটা টাইপ কি? আচ্ছা ডাটা টাইপ, ডাটা মানে কি? আমরা ডাটা হয়তো ভেরিয়েবল নিতে পারি অথবা চলক, সরি ধ্রুবক অথবা চলক। আমরা ডাটা হিসেবে কি নেই? ভেরিয়েবল অথবা কনস্ট্যান্ট, ভেরিয়েবল অথবা কনস্ট্যান্ট দুই টাইপেরই হইতে পারে। আমরা যখন একটা ডাটা নিব সেটা হইতে পারে কোনো ভেরিয়েবল অথবা কনস্ট্যান্ট। তো ডাটা টাইপ জিনিসটা কি আর ডাটা ফরম্যাট জিনিসটা কি? ডাটা টাইপ মানে হচ্ছে তুমি যে ডাটাটা নিচ্ছ বা যে ভেরিয়েবলটা বা যে কনস্ট্যান্টটা নিচ্ছ সে কোন টাইপের সেটা। ধরো একটা ডাটা হচ্ছে ইন্টিজার, ইন্ট মানে ইন্ট, তুমি লিখলা ইন্ট এবিসি, ইন্ট এবিসি মানে তুমি তিনটা ডেটা নিবা বা তিনটা ভেরিয়েবলের ভ্যালু এখানে তুমি ডিক্লেয়ার করতেছো যারা হচ্ছে ইন্টিজার এবিসি, তিনটা ভেরিয়েবল যারা হচ্ছে কি ইন্টিজার। বা তুমি যদি লিখো ফ্লোট, ফ্লোট FLOAT ABC, তার মানে এখানে হচ্ছে ইন্টিজারও হইতে পারে দশমিকও হইতে পারে, মানে পূর্ণ সংখ্যা হইতে পারে দশমিকও হইতে পারে। ধরো আমি তোমাকে যে বলি দুটো ডাটা নেও 2,3, তো 2 3 এটা কি টাইপের ডাটা? এই ডাটা টাইপ কি? এটা হচ্ছে ইন্টিজার। তো তুমি এই যে জাস্ট ইন্ট a, ধরো দুটো ডাটা, তো তুমি ইন্ট AB, এখানে দুইটা আছে তুমি লিখলে ইন্ট AB। আর যদি এখানে হয়তো 2.12 এটা একটা ভগ্নাংশ সংখ্যা বা 3.15 যদি ভগ্নাংশ হয় তুমি লিখবা তখন ফ্লোট AB, মানে সেটা যদি ইন্টিজার হয় তুমি লিখবা ইন্ট, যদি দশমিক হয় তখন লিখবা ফ্লোট। বাট ফ্লোট নিলে আরো ভালো, কারণ ফ্লোটের মধ্যে দশমিকও আছে পূর্ণ সংখ্যাও আছে। কাজে তুমি যদি শিওর না হও একটা ডাটা তুমি নিবা, তুমি ধরো শিওর না সেটা কি ইন্টিজার নাকি দশমিক সংখ্যা, তখন তুমি ফ্লোট লিখে দিবা, কারণ ফ্লোটের মধ্যে ইন্টিজার অলরেডি ইনক্লুডেড আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ডাটা টাইপ। বা তুমি যদি লেখো ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার, তার মানে এটা দেখেই বুঝতেছি এখানে ক্যারেক্টারে কি আসবে, একটা লেটার আসবে। ক্যারেক্টার লেখা দেখেই বুঝতে পারবো ডাটাটা হচ্ছে কি টাইপের, ক্যারেক্টার টাইপের, রাইট। বাট তুমি যখন একটা ডাটা ফরম্যাট, এখন আমরা ডাটা টাইপ শিখলাম, এখন আমাদের জানতে হবে ডাটা ফরম্যাট জিনিসটা কি। ডাটা ফরম্যাট জিনিসটা হচ্ছে এই ভেরিয়েবল বা কনস্ট্যান্ট, ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যখন ফাংশনের ভিতর ইউজ করব, ফাংশনের মধ্যে ইউজ করা হয়, দেখো ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট যখন ফাংশনের মধ্যে ইউজ করা হয় বা ফাংশনের বেতন ব্যবহার করা হয় তখন আমরা ডাটা ফরম্যাট ডিক্লেয়ার করতে হবে, তখন ডাটা ফরম্যাট ডিক্লেয়ার করতে হবে। তুমি যখন ভেরিয়েবল বা কনস্ট্যান্ট নর্মালি ফাংশন ছাড়া, ধরো ফাংশন শুরুর আগে বা ফাংশন ছাড়া অন্য কোথাও, অন্য যে কোনো জায়গায় হোক ফাংশন ছাড়া অন্য কোথাও লিখো, তখন জাস্ট তুমি ডাটা টাইপ উল্লেখ করবা। একটা ডেটা সেটা হোক ভেরিয়েবল বা কনস্ট্যান্ট, তুমি যদি ফাংশন ছাড়া অন্য কোথাও লিখো তখন শুধু ডাটা টাইপ এই যে এইভাবে ইন্ট ফ্লোট ক্যারেক্টার এগুলো ডিক্লেয়ার করলে হবে। বাট তুমি যখন একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ফাংশনের মধ্যে লিখবা, যখন ফাংশনের মধ্যে ইউজ করলে, ফাংশনের মধ্যে ইউজ করলে ডেটা ফরম্যাট ডিক্লেয়ার করে দিতে হবে, ডেটা ফরম্যাট আকারে লিখতে হবে। এখন তুমি বলতে পারো ডেটা ফরম্যাট জিনিসটা কি? ডেটা ফরম্যাট হচ্ছে এই যে দেখো ডেটা টাইপে যেটা ছিল ইন্টিজার, ডেটা টাইপে যেটা ছিল ইন্টিজার, এটাকে তুমি যদি এই যে ইন্টিজার ধরো এ হোক বি হোক বা যে কোনো ভেরিয়েবল হোক অথবা কনস্ট্যান্ট হোক, তুমি যদি ফাংশনের বাইরে অন্য কোথাও লিখো তুমি জাস্ট লিখলে হয়তো INT মানে ইন্ট বা ইন্টিজার। বাট এটাকে তুমি যখন ফাংশনের মধ্যে লিখবা তখন এটাকে লিখতে পারবে %d, %d মানে হচ্ছে এটা একটা ডেটা ফরম্যাট, এটা হচ্ছে একটা ডেটা ফরম্যাট যেটা ইন্টিজার ডেটা মিন করতেছে, ঘটনা বুঝছো। %d এটা হচ্ছে একটা ডেটা ফরম্যাট, ইন্টিজার কিসের ফরম্যাট? ইন্টিজারের ফরম্যাট। %d হচ্ছে ইন্টিজার টাইপের একটা ফরম্যাট বা ডেটা ফরম্যাট যেটা ফাংশনের মধ্যে ইউজ করতে হয়। কাজে তুমি যদি কোনো ফাংশনের মধ্যে ইন্টিজার নেও তখন সেটার জায়গায় %d লিখতে হবে, তুমি ইন্ট লিখতে পারবা না। তারপরে তুমি যদি একটা ফ্লোট বা দশমিক সংখ্যা নিতে চাও লিখতে হবে %f। তুমি যদি ক্যারেক্টার নেও লিখতে হবে %c। %c
দেখো তুমি যখন ডেটা টাইপ ফাংশনের বাইরে লিখবা তখন তুমি ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার, char এভাবে লিখলে চলবে। বাট তুমি যখন ভেরিয়েবল বা কনস্ট্যান্ট একটা ফাংশনের মধ্যে ইউজ করবা, ফাংশন কিরকম হয় দেখে আসছি, ওই যে এটা লেখা থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ওই যে এরকম একটা ফাংশন ধরো স্ক্যানএফ, এই যে একটা ফাংশন। এখানে তুমি যদি কোনো ভেরিয়েবল বা কনস্ট্যান্ট নেও, এই যে এখানে একটা ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট নেও, তখন সেখানে এই যে ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার এগুলো লেখা যাবে না। তখন ইন্টের জায়গায় লিখতে হবে %d, ফ্লোটের ক্ষেত্রে লিখতে হবে %f, ক্যারেক্টারের ক্ষেত্রে লিখতে হবে %c। তো তুমি বলতে পারো ফ্লোটের জন্য %f বুঝলাম, ক্যারেক্টারের জন্য %c লিখলাম, তো ইন্টেজারের জন্য %d হইলো কেন? ইন্টেজারের জন্য কেন %i হইলো না? হ্যাঁ, তুমি এখানে ইন্টেজারের জন্য %i লিখতে পারো, ইন্টেজারের জন্য এই যে প্রথম অক্ষর নিয়ে %i লিখতে পারো, বাট আমরা %i বেশি একটা ইউজ করি না, সকল ক্ষেত্রে %d ইউজ করা হয়। এই d বুঝাইতেছে ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা। এখানে d মিন করতেছে ডেসিমাল বা দশমিক সংখ্যা, ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যা, বা যেগুলো আমরা ওই যে দশমিক ক্ষেত্রে আমাদের মানুষের ভাষা ওই যে 3-4 ধরনের ভাষা শিখে আসছো, ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল। তো সেই ডেসিমালের d থেকে আসছে এটা %d। বাট তুমি ইচ্ছা করলে ইন্টেজারকে %d তে না লিখে %i তেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট আমরা যখন ডিক্লেয়ার করব ফাংশনের বাইরে, তখন ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার এইভাবে লিখব। আর যদি আমরা ফাংশনের মধ্যে লিখি তখন ইন্টেজারের জায়গায় লিখতে হবে %d, ফ্লোটের জন্য লিখতে হবে %f, ক্যারেক্টারের জন্য লিখতে হবে %c। আশা করি বুঝতে পারছো। এরপরেও বুঝতে না পারলে আরেকটু ওয়েট করো, যারা এতক্ষণ ধরে কষ্ট করে থেকেও কিছু বুঝতেছো না তারা আরেকটুক্ষণ ওয়েট করো। একটা ফাংশন যখন লিখবো তখন জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাইলেও তো ঘটনা ক্লিয়ার। একটা প্রোগ্রাম যখন লিখবো তখনও যদি বুঝতে পারো তাইলেও তোমাদের এই কষ্ট সার্থক হবে। বাট মাঝ পথে চলে যায় না, তাইলে এতক্ষণও কিছু বুঝো নাই, চলে গেলে পুরো টাইমটা। হ্যালো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমার এখানে আসতেছে না কেন? এই তোমরা কি দেখতে পাচ্ছ? জাস্ট মিনিট, আমি একটু চেক করে নিই, এই এখন কি আটকাই আছে নাকি দেখতে পাচ্ছ? একটু জানাও তো। কি মুস্তাফিজুর রহমান, বিগ ফ্যান ভাই, তুই বেটা প্রোগ্রামিং শিখতেছস? তুই প্রোগ্রামিং এ কি দেখতেছস সময় নষ্ট করিয়া? বিগ ফ্যান তুই ভাই। আটকাই গেল নাকি? এখন কি ঠিক আছে? একটু বলো। আটকাই গেছিল, নেটওয়ার্ক ইন্টারাপ্ট হয়ে গেছে। হ্যাঁ এখন ক্লিয়ার, ঠিক আছে। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আমরা আবার শুরু করতেছি। দেখো, সি প্রোগ্রামে আমরা বেসিক যে কিছু ফাংশন ইউজ করব, আগে সেইগুলার ফাংশন আগে শিখে নিই। আমরা বেসিক যে জিনিসগুলো বা একদমই বেসিক কোন ফাংশনগুলো ইউজ করব সেই ফাংশনগুলো আগে শিখি। সি প্রোগ্রামে ইনপুট নেয়ার জন্য যে ফাংশন ইউজ করা হয়, সি প্রোগ্রামে ইনপুট নেয়ার জন্য যে ফাংশন ইউজ করা হয় সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। মানেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিতে হবে। ইনপুট নেয়ার জন্য যেই ফাংশন লেখা হয় বা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ক্যানএফ। আউটপুট শো করার জন্য বা আউটপুট প্রদর্শনের জন্য বা আউটপুট শো করার জন্য যেই ফাংশন নেওয়া হয় সেটা হচ্ছে প্রিন্টএফ। দেখো, একটা সি প্রোগ্রামে তুমি ইনপুট নেয়ার জন্য ইউজ করবা স্ক্যানএফ, আউটপুট প্রদর্শনের জন্য প্রিন্টএফ। তাহলে নরমালি একটা প্রোগ্রামে তো ইনপুট আউটপুট থাকবেই, তার মানে আমাদের স্ক্যানএফও নিতে হবে, প্রিন্টএফও নিতে হবে, নাহলে তুমি ইনপুট আউটপুট কেমনে কি করবে? অবশ্যই এগুলা নিতে হবে। তাহলে এখন আমরা দেখি যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুইটা যে ফাংশন, বা এরকম তো আরো ফাংশন আছে, আমরা দুইটা ফাংশনের জন্য আগে শিখি। এই দুইটা ফাংশনের জন্য ফরম্যাট, আমরা দুইটা ফাংশনের মধ্যে যে এন্ট্রি দিব, দুইটা ফাংশনের মধ্যে যে আমরা ইনপুট দিব বা আউটপুট যেটা আসবে সেগুলো আমরা কিভাবে লিখব। ধরো স্ক্যানএফ একটা ফাংশন,
প্রিন্টএফ, আরেকটা ফাংশন। তো আমরা তো সব প্রোগ্রামিং বা আমরা যা কিছু বলবো প্রোগ্রামে, আমরা যা কিছু নির্দেশ দিব সব কিছু তো এখানে ফাংশনের মধ্যে বলে দিতে হবে, তাই না? এই যে ইনপুট, আমরা নর্মালি আমরা ইনপুট দিব, প্রসেসিং হবে, আউটপুট আসবে। আমরা একদম বেসিক সিম্পল ফ্লোচার্টে শিখছি ইনপুট, প্রসেসিং, আউটপুট। তো আমরা প্রসেসিংটা পরে যাই। জাস্ট প্রথমে আগে ইনপুটের জন্য প্রসেসিংটা তো আর এখানে কোনো ফাংশন লাগতেছে না, প্রসেসিংয়ের জন্য খালি সূত্রটা লিখে দিলেই হয়। তো ইনপুটের জন্য আগে এই ফাংশন নিতে হবে, আউটপুটের জন্য এই ফাংশন। তো প্রথমে চলো দেখি ইনপুটে আমরা কিভাবে ইনপুট দিব, মানে স্ক্যানএফের মধ্যে আমরা ইনপুট দিব, প্রিন্টএফে আমরা আউটপুট পাবো। তো সেইগুলোর ফরম্যাটটা কি হবে, আমরা এখানে কিভাবে লিখবো? প্রথমে লিখতে হবে এখানে ডাটা ফরম্যাট। ডাটা ফরম্যাট আমরা মাত্র দেখে আসছি। দেখো আমরা একটু আগে ডাটা টাইপ দেখছি, ডাটা ফরম্যাট দেখছি। একটু আগে আমরা ডাটা টাইপ দেখলাম, ডাটা ফরম্যাট দেখলাম, এবং বলছিলাম তুমি যখন কোনো কনস্ট্যান্ট বা কোনো ভেরিয়েবল যখন ফাংশনের মধ্যে লিখবা, কোনো কনস্ট্যান্ট বা কোনো ভেরিয়েবল, এটা তো একটা ফাংশন, তুমি যখন কোনো কনস্ট্যান্ট বা কোনো ভেরিয়েবল ইনপুট দিবা ফাংশনের মধ্যে, বা সেটা যখন তুমি ফাংশনের মধ্যে লিখবা, তখন সেটা ডাটা ফরম্যাট আকারে লিখতে হবে, ডাটা টাইপ আকারে লেখা যাবে না। আর ফাংশনের বাইরে হইলে তখন তুমি ডাটা টাইপ আকারে লিখতে পারো। আমি আবার বলতেছি, ফাংশনের বাইরে হইলে ডাটা টাইপ, আর ফাংশনের ভিতর হইলে ডাটা ফরম্যাট। তো ডাটা ফরম্যাট ইনভার্টেড কমার ভিতরে থাকবে, ডাটা ফরম্যাট ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এখানেও ডাটা ফরম্যাট ইনভার্টেড কমার ভেতরে থাকবে। ইনভার্টেড কমা শেষ করে এখানে একটা কমা, এখানেও একটা কমা। দেখো এটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে, এটা স্ক্যানএফ হোক বা প্রিন্টএফ হোক, যে কোনো ফাংশনের বেলায়, মানে যে কোনো ফাংশনের বেলায়, বাট একটু পার্থক্য আছে, একটু স্লাইটলি পার্থক্য থাকে, এখানেও পার্থক্য হবে। বাট বেসিক ফরম্যাটটা দেখো, স্ক্যানএফ বা প্রিন্টএফ, তুমি যখন একটা ফাংশনের মধ্যে কিছু একটা ইনপুট দিবা, তখন আগে এইটাকে লিখতে হবে ডাটা ফরম্যাট ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমার নিচে একটা কমা, এখানে একটা কমা। তারপরে স্ক্যানের বেলায় এখানে দিতে হবে এন্ড চিহ্ন, এন্ড। এই যে স্ক্যানএফের বেলায় এখানে একটা এন্ড চিহ্ন দিতে হবে, প্রিন্টএফের বেলায় দিতে হবে না। ইনপুটের ক্ষেত্রে স্ক্যানএফ যেহেতু ইনপুটের বেলায় ডাটা ফরম্যাটটা শেষ করে কমা দিয়ে এখানে একটা এন্ড চিহ্ন দিতে হয়। কিন্তু ডাটা ফরম্যাটটা তুমি যখন প্রিন্টএফে বা আউটপুটে লিখবা, তখন এখানে এন্ড চিহ্ন দিতে হয় না। এরপরে হচ্ছে এখানে চলকের নাম, এরপরে এখানে হচ্ছে চলকের নাম, তুমি যেই চলকটা নিছো সেই চলকের নাম, এখানেও চলকের নাম। চলক মানে কি, ওই যে আমরা নিই না, মনে করো দুইটা সংখ্যা যোগ করব, একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, তারপরে x = a + b, মনে আছে? ধরো আমরা দুটো সংখ্যা যোগ করব, একটা সংখ্যা a একটা b, তাহলে a একটা ভেরিয়েবল, b একটা ভেরিয়েবল, a ও একটা চলক, b ও একটা চলক। আবার দুইটা চলক যোগ করলে x নিজেও একটা চলক, a একটা চলক, b একটা চলক, তাহলে দুইটা চলক যোগ করলে অ্যান্সার যেটা আসবে x, সেটাও একটা চলক। তার মানে a b x, এই তিনটাই এখানে চলক। তো a আর b হচ্ছে ইনপুটের চলক, a আর b হচ্ছে ইনপুট যেগুলো স্ক্যানএফে যাবে, x হচ্ছে আউটপুট। আবার বলি, এটা একটু পরেই দেখতে পারবা, a এবং b হবে ইনপুটের চলক, ইনপুটে বা স্ক্যানএফে, কারণ এই দুটো আমরা ইনপুট দিব, আর x হবে প্রিন্টএফ বা আউটপুটের চলক। তো এই ফরম্যাটটা সবাই মনে রাখবা। এই ফরম্যাট অনুসারে আমরা একটা প্রোগ্রামে কি করতে পারি, একটা প্রোগ্রামে ডাটা এন্ট্রি করতে পারি। ডাটা বলতে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এগুলা এই ফরম্যাট মেনে এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা একটা প্রোগ্রাম দেখব আজকে ক্লাসে। আর কতক্ষণ লাগবে? 11:19 বাজে। আর 10 মিনিট লাগবে, জাস্ট আর 10 মিনিট। যে 15 জন আসো একটু ওয়েট করো, আর 15 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। 10 মিনিটে জাস্ট একটা প্রোগ্রাম আমরা শিখে ফেলি। আজকে আমরা একটা প্রোগ্রাম শিখে ফেলি। প্রথমে দেখো, একটা দুটি সংখ্যার যোগফল, আমরা যেটা আমাদের একদম বেসিক প্রোগ্রামিং, যেটা আমাদের সবচেয়ে ভালো লাগে লিখতে, যেটা সবচাইতে সহজ এবং সবচাইতে ভাল লাগে লিখতে, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়। তো আমরা যে প্রোগ্রামিং লিখবো, এই প্রোগ্রামটা লিখবো আমরা ফ্লোচার্ট দেখে দেখে। আমরা গত 2 ক্লাসে অ্যালগরিদম লেখা শিখছি, ফ্লোচার্ট লেখা শিখছি। অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট লিখতাম, এখন আমরা ফ্লোচার্ট দেখে দেখে কোডিং লিখবো বা সি প্রোগ্রাম লিখবো। আমরা অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট লিখতাম, এখন আমরা ফ্লোচার্ট দেখে দেখে প্রোগ্রাম লিখবো, ফ্লোচার্ট দেখে দেখে সি প্রোগ্রাম লিখবো। দেখো এখন তাইলে আগে ফ্লোচার্ট, দুটো সংখ্যার ফ্লোচার্ট কেমন ছিল মনে আছে? দুটো সংখ্যার ফ্লোচার্ট ছিল স্টার্ট,
ইনপুট দুইটা সংখ্যা ইনপুট করতে হবে সামান্তরিকের ভিতরে, ধরলাম দুইটা সংখ্যা যোগ করব, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, ইনপুট এ কমা বি। এরপরে প্রসেসিং রেক্টেঙ্গেল, প্রসেসিং x = a + b, এগুলো সবার মনে থাকার কথা, আশা করতেছি সবার এগুলো মনে আছে। এরপরে প্রসেসিং এর শেষ পদে আউটপুট, আউটপুট মানে সামান্তরিক মানে প্রিন্ট x, তারপরে হচ্ছে স্টপ। দেখো এটা ছিল আমাদের একদম বেসিক দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। আমরা এরকম আরো অনেক ফ্লোচার্ট দেখে আসছি। তো আমরা গত 2 ক্লাসে যে সমস্ত প্রোগ্রাম কি বলে সমস্যা, সেটা হোক সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট অথবা কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট, যতগুলো ফ্লোচার্ট শিখছি সবগুলোর প্রোগ্রাম এখন আমরা শিখবো। আজকে ক্লাসে না, আগামী 2 ক্লাসে সবগুলোর প্রোগ্রামিং শিখবো। তারপরে আমরা আমাদের লাস্ট লুপ যে ফ্লোচার্টটা ছিল সেই লুপ ফ্লোচার্ট এবং লুপ ফ্লোচার্টের প্রোগ্রামিংও শিখবো। তাহলে এখন দেখো এইটার প্রোগ্রাম আমরা কিভাবে লিখবো, এই ফাংশনটার বা এই সমস্যাটার প্রোগ্রাম আমরা কিভাবে লিখবো। তাহলে এখানে দেখো, এখানে ইনপুট নিতে হবে, আউটপুটও আছে। তো ইনপুট এবং আউটপুট এই দুইটার জন্য যে ফাংশন নিতে হয় মনে আছে, স্ক্যানএফ প্রিন্টএফ, মনে আছে স্ক্যানএফ প্রিন্টএফ এবং স্ক্যানএফ এবং প্রিন্টএফ, এই যে এটার জন্য স্ক্যানএফ, ইনপুটের জন্য স্ক্যানএফ, আউটপুটের জন্য প্রিন্টএফ। ইনপুটের জন্য স্ক্যানএফ, আউটপুটের জন্য প্রিন্টএফ এবং স্টপের জন্য যে ফাংশনটা নিতে হয় সেটা হচ্ছে getch। স্টপের জন্য যেটা নিতে হয় সেটা হচ্ছে getch, অথবা আরেকটা আছে, অথবা রিটার্ন জিরো। স্টপ বা প্রোগ্রাম, এটা কি লাস্টে দেখা যাচ্ছে? আমি একটু চেক করে নিই, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো ইনপুটের জন্য ফাংশন নিতে হয় স্ক্যানএফ, আউটপুটের জন্য প্রিন্টএফ, স্টপ বা প্রোগ্রাম থামানোর জন্য নিতে হয় getch অথবা রিটার্ন জিরো। তো আমরা রিটার্ন জিরো না, আমরা শুধু getch নেব, যে কোনো একটা নিলেই হচ্ছে। এখন দেখো প্রোগ্রাম যখন লিখবো প্রথমে আগে কি করতে হবে, হেডার ফাইল ইনক্লুড করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করতে হবে। এখন স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুইটা ফাংশনের জন্য কোন হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে একটু মনে করে দেখো। স্ক্যানএফ আমরা আজকে ক্লাসে শিখে আসছি, তোমরা খাতাটা একটু বের করে দেখো। স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুইটা ফাংশনের জন্য যে হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড stdio.h। এই হেডার ফাইলে এই দুইটা ফাংশনের কাজ লেখা থাকে, বা কম্পাইলার এই হেডার ফাইলকে ইনক্লুড করলে এই দুইটা ফাংশনের কাজ সে বুঝতে পারবে বা জানতে পারবে। এরপরে দেখো getch এই ফাংশনের কাজ বোঝানোর জন্য কোন হেডার ফাইলটা নিতে হবে মনে আছে? একটু নিজের খাতায় দেখো যদি লিখে থাকো। এই ফাংশনটাকে ডিফাইন করার জন্য ইনক্লুড করতে হবে conio.h। এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। আবার বলতেছি, হেডার ফাইলের শেষে কখনো সেমিকোলন দিবা না। এই যে তাইলে দেখো আমরা এই দুইটা হেডার ফাইল ইনক্লুড করে ফেললাম। আমাদের কি আর কোনো হেডার ফাইল দরকার আছে? না, এখানে আর কোনো হেডার ফাইল দরকার নাই, কারণ এইগুলার বাইরে আর কোনো ফাংশন আমরা ইউজ করব না। এখন হেডার ফাইলের কাজ তো শেষ, বাট কম্পাইলার কিভাবে বুঝবে যে কখন বা কোত্থেকে কম্পাইল করা শুরু করতে হবে সেইটা বোঝানোর জন্য অবশ্যই একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এবং মেইন ফাংশনের শেষেও কোনো সেমিকোলন হবে না। বাদবাকি সকল ফাংশনের শেষে সেমিকোলন দিতে হয়। এই যে দেখো, স্ক্যানএফ এর পিছনে সেমিকোলন, প্রিন্টএফ এর পিছনে সেমিকোলন, getch এর পিছনে সেমিকোলন, কিন্তু মেইন ফাংশনে কোনো সেমিকোলন বসবে না। এবং মেইন ফাংশনের পরে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে তুমি কি করবা, তোমার প্রোগ্রামিং শুরু করবা। এখন প্রোগ্রামিং এর শুরুতে কি করতে হবে? প্রোগ্রামিং এর শুরুতে ইনপুট নিতে হবে। দেখো ইনপুট নিতে হবে এবি। ইনপুট কি নিতে হবে? এবি, দুইটা ভেরিয়েবল। এখন মনে করো এই এবি হচ্ছে দুইটা কি বলে পূর্ণ সংখ্যা। ধরো তোমাকে বলা হলো 2 আর 3 যোগ করো, 2 আর 3 যোগ করো, 2 আর 3, বা তোমাকে 2 আর 3 না, যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা যোগ করতে বলা হলো। তো এই সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তুমি এখানে কি লিখবা? ইন্টেজার, ইন্ট
তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ থেকে লেখা শুরু করতে পারো, এখান থেকে লেখা শুরু করতে পারো, এটা কোনো সমস্যা না। বাট সৌন্দর্যের জন্য দেখবা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে প্রোগ্রামটা লিখছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ক্লোজ করেছে। আমি একটু নিচে নামাই দিই, ক্যামেরাটা একটু নিচে নামাই দিই যাতে সবাই দেখতে পারো, ক্যামেরাটা একটু নিচে নামাই দেই যাতে দেখতে কারো সমস্যা না হয়। দেখো, হ্যাঁ নিচে নামাই দিলাম। এখন এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা, মেইন ফাংশনের পরে প্রোগ্রামটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা শুরু করবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা। তো এই সিরিয়ালটা সোজা রাখো, তাহলে সুন্দর দেখা যাবে। বাট একদম সোজাই রাখতে হবে এমন বিষয় না, সোজা রাখলে প্রোগ্রামটা দেখতে সুন্দর হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে ইনপুটগুলো নিচ্ছি সেই ইনপুটগুলো টাইপ, ডাটা টাইপ, এখানে কি ঘোষণা করতে হবে, ডাটা টাইপ ঘোষণা করতে হবে। আমরা যে ইনপুটগুলো নিব এখানে কি কি ইনপুট আছে বা এখানে ভেরিয়েবল কি কি আছে, আমি আগে বলছিলাম কনস্ট্যান্ট বা ভেরিয়েবল প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করতে হবে, মনে আছে? একটু আগে দেখো, খাতায় দেখো, প্রোগ্রামে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট কি করতে হয়, প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করতে হয়। তাহলে এখানে কোনো কনস্ট্যান্ট নাই, তিনটা ভেরিয়েবল আছে, একটা এ, একটা বি, একটা এক্স। এখানে তিনটা ভেরিয়েবল আছে, এ, বি এবং এক্স। এবং আমরা যদি ধরি যে এ বি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এক্সও হবে পূর্ণ সংখ্যা। আমরা যদি ধরি এ এবং বি পূর্ণ সংখ্যা, তাহলে এক্সও হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখবো ইন্ট মানে ইন্টেজার এ বি এক্স, ইন্টেজার এ বি এক্স। দেখো আমি ব্র্যাকেটে লিখেছি, এটা হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে ডাটা টাইপ, ব্র্যাকেটে লিখেছি, এটা কিন্তু লেখার দরকার নেই তোমাদের, ডাটা টাইপ। তোমাদের এই যে এই ডাটা টাইপ আবার তোমরা লেখো না, এই লাইনটা শেষ করবা সেমিকোলন দিয়ে। আমরা প্রথমে কি করব বলছিলাম যে প্রোগ্রামের শুরুতেই, মেইন ফাংশনের পরেই তো আমাদের মেইন প্রোগ্রাম শুরু, মেইন ফাংশনের পরেই প্রোগ্রাম শুরু, যেটা কম্পাইলার অনুবাদ করবে। সেখানে প্রথমেই কোনো কনস্ট্যান্ট বা ভেরিয়েবল থাকলে সেটাকে ডিক্লেয়ার করতে হবে, এবং সেটা হবে ডাটা টাইপ। ডাটা টাইপ কেন, এটা তো ফাংশনের মধ্যে না। প্রথমে আমরা যখন ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, এটা তো কোনো ফাংশনের মধ্যে না, এই জন্য এটা ডাটা টাইপ আকারে লিখতে হবে। ডাটা টাইপ কি, এইগুলা যদি ইন্টেজার হয় আমরা লিখবো ইন্ট, যদি দশমিক সংখ্যা হইতো, যদি এগুলো দশমিক সংখ্যা হইতো আমরা লিখতাম ফ্লোট, FLOAT ফ্লোট। বাট তুমি ফ্লোট যে কোনো ক্ষেত্রে লিখতে পারো, কারণ ফ্লোটের মধ্যে অলরেডি ইন্টেজার ইনক্লুডেড। ফ্লোট মানে সেটা পূর্ণ সংখ্যা হইতে পারবে, দশমিকও হইতে পারবে, এই জন্য তুমি এখানে ফ্লোটও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমাদের দেখো ডাটা টাইপ বা আমাদের এখানে যে ইনপুটের টাইপগুলা বা ভেরিয়েবলগুলা, তিনটা ভেরিয়েবল, এই যে আবার বলি এ বি এক্স, তিনটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা শেষ। এখন কি করতে হবে, এখন এদেরকে ইনপুট করতে হবে। এই যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করে ফেলছি, এখন কি করতে হবে, ইনপুটের জন্য কি করতে হবে, স্ক্যানএফ, ইনপুটের জন্য স্ক্যানএফ। দেখো ইনপুটের জন্য স্ক্যানএফ। এখন দেখো ইনপুটের ফরম্যাটটা কেমন ছিল, এখানে ছিল ডাটা টাইপ, মনে আছে? আমি একটু লিখে নিই, ডাটা টাইপ, এখানে ছিল কমা, কমা দিয়ে এখানে ছিল এন্ড চিহ্ন, আর এখানে ছিল চলকের নাম, এইখানে ছিল চলকের নাম। একটু মনে করে দেখো, আমরা আগে চলকগুলোকে লিখে দিছি, বা এখানে কি কি ভেরিয়েবল আছে প্রোগ্রামের একদম শুরুতে, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শুরু হয়েছে সেখানে প্রোগ্রাম শুরুতে আমরা এখানে কি কি ভেরিয়েবল আছে লিখে ফেলছি, এবং ভেরিয়েবলটা ডাটা টাইপ আকারে লিখছি, ইন্ট মানে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট। এখন কথা হচ্ছে আমরা যে স্ক্যানএফ, এখানে তো আমার ইনপুট দিতে হবে, যে ইনপুট তো দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য ইনপুটের বা স্ক্যানএফ, ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যানএফ, এবং সেই স্ক্যানএফ এর ফরম্যাট হচ্ছে এরকম, প্রথমে ডাটা টাইপ, তারপরে ইনভার্টেড কমা শেষ, তারপরে কমা, তারপরে এন্ড চিহ্ন, তারপরে চলকের নাম, মনে আছে? তো এখন দেখো আমরা এটা মুছে এখানে লিখি, কিভাবে লিখবো দেখো। প্রথমে হচ্ছে ডাটা টাইপ, তো আমি ইনপুটে কি কি ডাটা নিচ্ছি, ইনপুটে ডাটা নিচ্ছি এ এবং বি, দেখো শুধু এ এবং বি, ইনপুটে ডাটা নিচ্ছি শুধু এ এবং বি। ইনপুটে কিন্তু এক্স আসবে না, এক্স কিন্তু এই যে এখানে যে তিনটা, এর মধ্যে এ এবং বি হচ্ছে ইনপুট। স্ক্যানএফে শুধু এ এবং বি যাবে, কারণ ইনপুটে তো আর এক্স আসতেছে না। এখন বলো তো এ এবং বি হচ্ছে ইন্টেজার। একটু আগে খাতায় দেখো ইন্টেজারের জন্য ডাটা ফরম্যাট কি ছিল, ইন্টেজারের জন্য ডাটা ফরম্যাট ছিল %d, ইন্টেজারের জন্য ডাটা ফরম্যাট ছিল %d। তা এর জন্য লিখবো একটা %d, বি এর জন্য লিখবো একটা %d, এ এর জন্য লিখবো একটা %d, বি এর জন্য লিখবো একটা %d, এবং ইনভার্টেড কমার মধ্যে আটকাই দিব, দেখো এই যে এটা হচ্ছে ডাটা ফরম্যাট। ইন্টেজারের জন্য ডাটা ফরম্যাট ছিল %d অথবা %i। তো এ এর জন্য %d একটা, বি এর জন্য %d আরেকটা, যদি এখানে আরেকটা থাকতো সি তাহলে আরেকটা %d। এখানে যদি বলতো চারটা সংখ্যার যোগফল তাহলে নিতাম এ বি সি ডি, তাহলে হয়তো %d 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 4বার,
পার্সেন্ট ডি তো 4 বার, 5টা সংখ্যা হলে 5 বার, রাইট? এখানে কিন্তু মাঝখানে কোনো কমা টমা কিছু দিও না, এই পার্সেন্ট ডি এর মধ্যে আবার কোনো কমা দিতে চাই না, হ্যাঁ? ইনভার্টেড কমা শেষ, একটা কমা, ইনভার্টেড কমা শেষ হইলে ডাটা ফরম্যাটটা শেষ হইলে পরে একটা কমা, পরে কমা দিয়ে এন্ড চিহ্ন, কমা দিয়ে এন্ড চিহ্ন। এরপরে কি ছিল? এরপরে ছিল চলকের নাম, মনে আছে? চলকের নাম। তো এখানে একটা চলক হচ্ছে এ, একটা চলক হচ্ছে এ, আর একটা চলক হচ্ছে বি, একটা চলক হচ্ছে এ আর একটা চলক হচ্ছে বি, একটা চলক হচ্ছে এ আর একটা চলক হচ্ছে বি। একটু দেখো, আমি ডান পাশে দেখি এটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই বলো জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, বিষয়টা বুঝছো কিনা। আমি আবার বলতেছি, ডাটা ফরম্যাট ইনভার্টেড কমার মধ্যে তারপরে কমা, এই যে এ এর জন্য ইন্টিজারের জন্য ডাটা ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি। এখানে চলক আছে দুইটা, দুইটা চলকের জন্য 2টা পার্সেন্ট ডি, 3টা চলকের জন্য 3টা পার্সেন্ট ডি, 4টার জন্য 4টা, 5টার জন্য 5টা। বা এখানে তুমি যদি ফ্লোট লিখতা, ফ্লোট, এটা যদি ইন্টিজার লিখে তুমি ফ্লোট লিখতা, ফ্লোটের জন্য হয়তো পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, যতগুলো চলক ততগুলো পার্সেন্ট এফ। ইনভার্টেড কমা শেষ, একটা কমা দিয়ে চলকের নাম, চলকের নাম, এবং চলকের নাম লিখতে হবে এন্ড চিহ্ন দিয়ে, যে এন্ড চিহ্ন দিয়ে, স্ক্যানএফে এন্ড চিহ্ন লিখতে হয়। তো এখানে একটা দুইটা চলক, একটা জন এ এর জন্য এন্ড এ কমা এন্ড বি। যদি এখানে 3টা চলক থাকতো এন্ড এ এন্ড বি এন্ড সি কমা কমা দিয়ে, 5টা চলক থাকলে 5টা। বিষয়টা বুঝছো? যদি একটা বুঝে যাও বাকিগুলো তুমি নিজেই লিখতে পারবা, নিজেই লিখতে পারো সবগুলো জিনিসটা। তুমি একটা বেসিক, একটা ভাষার বেসিক শিখে গেলে পরে এরকম প্রোগ্রামিং আমি যদি মোট 10টা শিখাই দেই, বাকি 30টা তুমি নিজেই করতে পারবা। তো স্ক্যানএফ শেষ, স্ক্যানএফ এর পরে কি? এই যে ইনপুট শেষ, ইনপুটের পরে প্রসেসিং। প্রসেসিং মানে কি? সূত্রটা জাস্ট তুমি সূত্রটা এখানে লিখে দিবা। সূত্রটা কি? x = a + b, সেমিকোলন। অবশ্যই সেমিকোলন দিতে হবে, এখানে সেমিকোলন দিতে হবে। যে এখানে পুরো ফাংশনের মধ্যে যা থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সব লাইনে শেষে সেমিকোলন দিতে হবে। এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রামিং লিখতেছি, এখানে যা আছে সবই ফাংশন, ফাংশনের মধ্যে যা করব সবগুলো শেষে সেমিকোলন দিতে হবে। এই যে তোমরা কিন্তু আবার এখানে ডাটা টাইপ লিখো না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছিলাম। কেউ আবার এখানে ফাংশন, এই প্রোগ্রামের মধ্যে ডাটা লিখে রাখো না, মুছে দিই। হ্যাঁ, তাহলে আমাদের এটা কাজ শেষ। প্রসেসিং এর সূত্রটা লিখে দিছি, ইনপুট শেষ, প্রসেসিং শেষ। আউটপুট, আউটপুটের জন্য ফাংশন কি? আউটপুটের জন্য ফাংশন হচ্ছে প্রিন্টএফ, আউটপুটের জন্য ফাংশন হচ্ছে প্রিন্টএফ। আর প্রিন্টএফে কিভাবে লিখতে হয়? প্রিন্টএফেও প্রথমে মনে আছে ইনভার্টেড কমার মধ্যে ডাটা ফরম্যাট। এখন দেখো প্রিন্টএফে ভেরিয়েবল কয়টা? প্রিন্টএফে ভেরিয়েবল শুধু একটা, এক্স। আউটপুটে ভেরিয়েবল শুধু এক্স, আউটপুটের ভেরিয়েবল শুধু এক্স। 3টা ভেরিয়েবলের মধ্যে 2টা ভেরিয়েবল হচ্ছে ইনপুটের, একটা ভেরিয়েবল হচ্ছে আউটপুটের। তো আউটপুটের একটা ভেরিয়েবলের জন্য ইনভার্টেড কমার মধ্যে একটা পার্সেন্ট ডি লিখবো। একটা ভেরিয়েবল এক্স এর জন্য প্রিন্টএফের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে একটা পার্সেন্ট ডি লিখবো, পার্সেন্ট ডি লিখে কমা দিব। এখানে কিন্তু কোনো এন্ড দিতে হয় না, মনে আছে? স্ক্যানএফে কিন্তু এন্ড দিতে হয়, চলকের নামের আগে এন্ড দিতে হয়, কিন্তু প্রিন্টএফে এন্ড দিতে হয় না। শুধু এক্স লিখে দিলেই হবে, শুধু এক্স লিখে দিলেই হবে, শুধু এক্স লিখে দিলেই হবে, শুধু এক্স লিখে দিলেই হবে। প্রিন্টএফে কোনো এন্ড চিহ্ন ইউজ করতে হয় না। এখন তো আমাদের কাজ শেষ, এখন আমাদের প্রোগ্রামটা কি করতে হবে? স্টপ করতে হবে। প্রোগ্রাম স্টপ করার জন্য যে ফাংশন ইউজ করা হয় সেটা হচ্ছে গেট সিএইচ অথবা রিটার্ন 0। আমরা গেট সিএইচ ইউজ করি, গেট সিএইচ, গেট সিএইচ শেষ। এই যে আমাদের সি প্রোগ্রামিং শেষ। সি প্রোগ্রামিং আমরা একটা শিখে ফেলছি, আমরা একটা সি প্রোগ্রামিং শিখে ফেলছি। এখন যদি তোমাকে বলতো 2টা সংখ্যার বিয়োগফল, তুমি খালি এখানে মাঝখানে লিখতা a - b। যদি তোমাকে বলতো 3টা সংখ্যার যোগফল, তুমি লিখতা a + b + c, এখানে লিখতা a b c, a b c, a + b + c, এখানে লিখতা a + b + c, এখানে আসতো a b c 3টা, এখানে হয়তো 3টা পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এন্ড এ, এন্ড বি, এন্ড সি। এখানে এক্স একটাই হইতো। যদি 5টা হইতো 5টা। তোমাকে যদি এখন বলে 2টা সংখ্যা যোগ বিয়োগ, 3টা সংখ্যা যোগ গুণ, 2টা সংখ্যা ভাগ, এভারেজ, গড় নির্ণয়, মনে আছে? আমরা সিম্পল ফ্লোচার্টে, সিম্পল ফ্লোচার্টে যতগুলা সমস্যার ফ্লোচার্ট আঁকানো শিখাইছিলাম, এখন তুমি সবগুলা ফ্লোচার্টের রিলেটেড প্রোগ্রাম তুমি লিখতে পারবা। এইচডব্লিউ, এইচডব্লিউ হচ্ছে লেকচার 2-এ, এইচডব্লিউ, এইচডব্লিউ লেকচার 2-তে, লেকচার 2-তে, লেকচার 2-তে আমরা লিনিয়ার বা সিম্পল ফ্লোচার্ট, এই সিম্পল ফ্লোচার্টের যেই সমস্যাগুলা আমরা পড়ছি, মানে অ্যালগরিদম লিখে শিখছি,
ফ্লোচার্ট আঁকা শিখেছি, যোগ, নির্ণয়, গুণ, ভাগ, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, আর কি কি আছে, সামুদ্রিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, গড় নির্ণয়, আর কি ছিল, এইগুলো যা শিখছিলাম সবগুলার প্রোগ্রামিং তুমি নিজে নিজে শিখতে পারবা, লিখতে পারবা যদি জিনিসটা বুঝে থাকো। খালি একটু সময় নিয়ে এটা বুঝে তুমি সেইগুলো প্র্যাকটিস করবা। বাট আগামী ক্লাসে যদি না পারো সমস্যা নেই, আগামী ক্লাসে আমি এই ধরনের আরও কয়েকটা দেখাই দেবো, এই সিম্পল ফ্লোচার্টেরই আরও কয়েকটা, সিম্পল প্রোগ্রামিংয়ের আরও কয়েকটা প্রোগ্রামিং আমি দেখাবো, দুই একটা দেখাবো। তারপরে হচ্ছে ডিসিশনাল বা কন্ডিশনালে যাব, এবং সবার লাস্টে আমরা সি প্রোগ্রামিংয়ের একদম সবচেয়ে কঠিন যেটা লুপ, সেই লুপে যাব। তো এখন আমাদের ক্লাস মোটামুটি শেষ। যাওয়ার আগে একটু বলে যাও ক্লাস কেমন ছিল, যাওয়ার আগে একটু বলে যাও ক্লাস কেমন লাগছে, যাওয়ার আগে বলে যাও, যাওয়ার আগে সবাই বলে যাও ক্লাস কেমন লাগছে। আমি একটু কমেন্ট পড়ি, একটু কমেন্ট পড়ে আসি, যাওয়ার আগে বলে যাও বুঝছো কি না, এই আমার লাইভ কোথায়, যাওয়ার আগে বলে যাও লাইভ কেমন ছিল, বুঝছো কি না, কি ব্যাপার লাইভ আসতেছে না কেন, হ্যাঁ পাইছি, এই যাওয়ার আগে বলে যাও, যাওয়ার আগে বলে যাও বুঝছো কি না। খুবই ভালো, খুবই ভালো। এই মিঠুন দেবনাথ, এগুলো আমরা পরে ক্লাসে শিখবো, সমস্যা নাই, শিখবো শিখবো সবই শিখবো, সমস্যা নাই। স্ট্রিং এখনই আসবে না, স্ট্রিং আরো পরে আসবে। কি রিমন, এবিএস রিমন, তুই ক্লাস ভাল লাগছে তোর বেটা? এই রিমন আর জিহান, এই দুজন হচ্ছে আমার নিয়মিত স্টুডেন্ট, তারা আমার ক্লাস নিয়মিত ফলো করে আমি দেখি। জিহান একজন সুদূর আমেরিকা থেকে বসে বসে ক্লাস দেখে, আর একজন রিমন যে কিনা আমার শিক্ষাগুরু, যার কাছে পড়ে আমি বুয়েট লাইফ পাস করছি, সে আমার ক্লাস দেখে দেখে ভাল লাগতেছে। কোনো ইঞ্জিনিয়ারিং জিনিসকে তো তোরে পড়ানোর মতো সুযোগ হয় নাই, এগুলাই শিখাই, এগুলাই দেখে দেখে শিখ। ঠিক আছে, ঠিক আছে, ক্লাস ক্লিয়ার, ওকে গুড, অসাধারণ ভাই রে ভাই, রিমন সেরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা আগামী ক্লাস হচ্ছে, আজকে মঙ্গলবার না, হ্যাঁ আজকে মঙ্গলবার, আগামী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার রাত 10টায়, বৃহস্পতিবার রাত 10টায় হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। ঠিক আছে, দেখা হবে বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে দেখা হবে। আজকে ক্লাস এখানেই এন্ড করে দিচ্ছি।